ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে বিজনেস কার্ড দেখব। বিজনেস কার্ড নিয়ে আপনাদের ফটোশপে আইডিয়া আছে, ইলাস্ট্রেটরে তো আইডিয়া নাই। তো আহ, এমনি থেকেই শিখছেন কোনো ইউটিউব ভিডিও দেখে, নাকি একদম শুরু থেকে শুরু করব? একদম শুরু থেকে করলে ভালো ভালো হয় ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো ক্লাস রেকর্ড দিলাম তাহলে। হ্যাঁ, ওকে। তো আজকে হচ্ছে এরোবি ইলাস্ট্রেটর দিয়ে বিজনেস কার্ড ডিজাইনটা দেখাই। আহ, প্রথমে আমাদেরকে করতে হবে কি, আমরা ফটোশপে ডকুমেন্ট সাইজ কত নিয়েছিলাম? 3.75 আর হচ্ছে 2.25। তো ইলাস্ট্রেটর আমাদেরকে নিতে হবে ইঞ্চিতেই নিব। এখান থেকে নিব হচ্ছে 3.5, 3.75 নিব না। কেন বলতেছি এটা? আর হাইট নিব হচ্ছে 2.0 বা 2 ইঞ্চি, মানে 3.5 আর 2। অরিজিনাল যে সাইজটা ইউএসএ স্ট্যান্ডার্ড সাইজ 3.5 ইঞ্চ আর 2 ইঞ্চ, এই দুইটাই সাইজ নিব। এরপরে আমরা যেই ব্লিড এরিয়া নিয়েছিলাম কাস্টমভাবে ফটোশপে, 0.25, এখানে টপে 0.125, 0.125 টপে এখানে দিলে সবগুলাতেই আর কি টপ, বটম, লেফট, রাইট সবগুলাতেই 0.125 করে দিয়ে দিব। তাহলে উপরে নিচে 0.125, 0.125, টোটাল হলো 0.25। এই যে উপরে নিচে মানে হাইটে দিলাম 0.25, তাহলে এখানে 2.25 টোটালটা হলো। এখানে এভাবে আমরা ব্লিড এরিয়াতে এটা মেনশন করে দিব। ফটোশপে তো ব্লিড নিয়েছিলাম হচ্ছে কাস্টমভাবে ব্লিড নিয়েছিলাম। তো এখানে ব্লিড ব্লিড এরিয়ার জন্য আলাদাভাবে সেকশন দেওয়া আছে ইলাস্ট্রেটরে। তো কালার মোড যেটা, এটা নিব হচ্ছে RGB কালার। ঠিক আছে। আর আপনার হচ্ছে যেই রেজুলেশন, 300 ppi নিব, পিক্সেল পার ইঞ্চ। এটা প্রিন্টিংয়ের জন্য আমরা আগে শিখছি। তো এখান থেকে হাইটটা সিলেক্ট করলাম, আর বাকি কিছু চেঞ্জ করা লাগবে না। তো সাইজ কি হলো? 3.5, হাইট হচ্ছে 2, আর ব্লিড হচ্ছে 0.125। এটা হচ্ছে ইউএসএ স্ট্যান্ডার্ড সাইজ। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার এরকম এরকম সাইজ লাগবে, তখন ওর কাছ থেকে ডিটেলভাবে জেনে নিতে হবে যে ব্লিড কত দিব আর অরিজিনাল সাইজটা কত হবে। আমাদের বিজনেস কার্ডের যে কাটিং সাইজ, এটা হচ্ছে অরিজিনাল 3.5 আর 2 ইঞ্চ। এখান থেকে আমরা আর্টবোর্ড দেখা যাচ্ছে, আর্টবোর্ড 1 দেওয়া আছে। তো এখান থেকে আমরা আর্টবোর্ডটাকে 2 করে দিলে ফ্রন্ট এবং ব্যাক দুইটা আর্টবোর্ড একসাথে চলে আসবে। তো দুই আর্টবোর্ডে সামনের আর পিছনের ডিজাইন একসাথে করতে পারবো। ওকে। তো এখান থেকে আর্টবোর্ড 2 দিলাম, সাইজ দিলাম এইটা। এটা আর কি মনে রাখবেন। ওকে। তো এখন ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এরোবি ইলাস্ট্রেটরে দুইটা আর্টবোর্ড চলে আসলো। এখন আমরা আমাদের ডিজাইন শুরু করতে পারবো। তো এখান থেকে আর্টবোর্ডটা আর একটু বুঝাই দিই। আমাদের ব্লিড এরিয়া যেটা লাল, এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, এই পর্যন্ত ব্লিড এরিয়া। এই লাল থেকে সাদা পর্যন্ত হচ্ছে ব্লিড এরিয়া। এই ব্লিড মানে হচ্ছে এই সাদা পর্যন্ত আমাদেরকে প্রিন্টার কেটে আমাদেরকে বিজনেস কার্ডটা প্রিন্ট করে দিবে। এই সাদা এরিয়া পর্যন্ত কাটা পড়বে। তো আমাদের ডিজাইনটা আমরা করব লাল পর্যন্তই, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড বা ডিজাইন যেটাই বলি, আমাদের এই লাল এরিয়া পর্যন্তই আমরা ডিজাইনটা নিয়ে আসব। তখন কি হবে, প্রিন্টার আমাদেরকে এইটুকু কেটে আমাদেরকে দিয়ে দিবে। ওকে। তো এখান থেকে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্লিডটা পুরোটাই নিলাম আমি এখান থেকে, ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লিড এরিয়াটাই নিলাম। তো এখান থেকে আমাদের ব্লিড এরিয়া ফটোশপে দেখাইছিলাম 0.125 করে নিতে হবে। ব্লিড এরিয়া এখানে 0.125 আছে লেফট সাইডে। আমরা এখান থেকে রুলারটা নিয়ে আসি, কন্ট্রোল R চাপলে এখানে সাইড দিয়ে উপর দিয়ে রুলার চলে আসে। তো রুলার থেকে এখানে আমরা একটা সেফ এরিয়া নিব, এই কালো দাগটার পাশ দিয়ে 0.125 করে। তো এখান থেকে 0.125 ইঞ্চ সেফ এরিয়া নিয়ে নিলাম। উপর থেকেও সেম কাজ করব, আরেকটা সেফ এরিয়া সিলেক্ট করে নিলাম। 0.125 কোথায় ওঠে বা বুঝবো কিভাবে? এখানে আপনাকে ফটোশপের মতো দেখাচ্ছে না, কিন্তু এই যে স্কেলে দেখেন, এখানে 1/16 আর 1/8, এটা হিসাব করলে এটা 0.125ই হয়। এটা ইঞ্চে আছে, স্কেলটা আপনার ইঞ্চ ইঞ্চ ইউনিটে দেওয়া আছে। এখান থেকে আপনার এই স্কেলে রাইট ক্লিক করে 1 বাই কত নেওয়া লাগবে? 0.125 সেফ এরিয়া নিলাম। এখানে ব্লিড কত নিয়েছিলাম? 0.125, তাই না? জি। পাশ দিয়ে ব্লিড নিয়েছিলাম 0.125।
টপ টু বটম 0.125, লেফট রাইট 0.125। এটা তো এখানে বুঝলাম, মানে সেফ। এখানে আমি জিজ্ঞেস করছি হচ্ছে যে এই যে ফটোশপের মতন যে পয়েন্টটা ওঠে না, তো রুলার থেকে কি দেখবো, 1/6 নাকি? না না না, 1/6 না, এখান থেকে আপনি হিসাব করে নেবেন রুলার থেকে যে আমার 0.125 ইঞ্চটা কতটুকুতে হচ্ছে। এখান থেকে আপনি যদি জিরো থেকে হিসাব করেন, এই যে দেখেন এখানে জিরো আছে, রুলারে খেয়াল করলে দেখবেন যে জিরো, জিরো থেকে 1/16 মানে কি, 1/16 মানে 0.0625। আর আপনার হচ্ছে 1/8 মানে কি, 0.125। 0.125 হলো। বুঝতে পারছেন কি এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পয়েন্টটা আমি নিলাম একদম, এই যে এই এরিয়া থেকে, এইটা থেকে কিন্তু 0.125, উপরেরটা থেকে 0.25। ঠিক আছে, এবার দেখেন, এবার বুঝতে পারবেন, এখানে স্কেলে দেখেন জিরো আছে, জিরো থেকে 1/8 মানে 0.125। বোঝা গেছে না ভাইয়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার এইখানে আপনি 0.125 কিভাবে হিসাব করবেন, ডান দিকে এখানে তো জিরো নাই, এখান থেকে 3/8 থেকে 1/2, এটুকু হচ্ছে 0.125। এখান থেকে আপনি যদি মাইনাস করে দেন, 1/2 থেকে 3/8 যদি মাইনাস করে দেন, তাহলে দেখবেন যে এইটুকু, এই অংশটুকু হচ্ছে 0.125 থেকে যাবে। ওকে, তো এখানে আমরা উপরে নিলাম একটা সেফ এরিয়া, বাম দিকে নিলাম, ডান দিকে নিলাম, এবার নিচেও নিতে হবে আরেকটা। তো এখান থেকে আমি শিফট চেপে গাইডটা নিয়ে নিলাম, এখানে 0.125 সেফ এরিয়া বটমে নিলাম। ভাইয়া বুঝতে পারলাম? এরিয়াটা আসলে ক্লিয়ার না এখন। বুঝতে পারছি। তো নিউ ডকুমেন্ট থেকে দেখাবো তাহলে আবার, নিউ ডকুমেন্ট থেকে দেখবেন আবার তাহলে। এখানে প্রথমে একটা ডকুমেন্ট নিলাম, নতুন ডকুমেন্ট নিতে এসে আমাদেরকে আমাদের যে সাইজটা এটা স্পেসিফাই করে দিতে ভাইয়া হবে। ভাইয়া নিউ ডকুমেন্ট থেকে না, ওই যে জাস্ট 0.125 এর যে ইটা হিসাব করলেন রুলার থেকে, ওইটা ওইটা। ইজি ব্যাপার, আপনাকে এই জায়গাটুকু থেকে, এই যে এখানে একটা গাইডলাইন নেই, এখানে একটা গাইডলাইন নিলাম, এই দুইটা গাইডলাইনের মাঝের স্পেসটা কতটুকু বলেন তো, বলতে পারবেন এখানে জি ভাইয়া, পয়েন্ট টু কতটুকু, ফাইভ এই দুই গাইডলাইনের মাঝের স্পেসটুকু? 0.250। 0.25। তাহলে 0.25টা আমি যদি এর মাঝখান দিয়ে আরেকটা গাইডলাইন নেই, তাহলে এইটুকুর স্পেস কতটুকু? 0.125। 0.125। আর এইটুকুর স্পেসটা মাপ কতটুকু? 0.250। 0.125, মানে দুইটা 0.25 থেকে আমি যদি অর্ধেক করে নিই, তাহলে থাকলো হচ্ছে 0.125, 0.125। এখন এই 0.125টা হচ্ছে ব্লিড এরিয়া, মানে এই জায়গাটুকু কেটে পড়ে যাবে আমাদের যখন প্রিন্ট করবো আমরা, এই জায়গাটুকু উপর থেকে এই অংশটুকু কেটে পড়ে যাবে। আমি একটা শেপ দিয়ে দেখাই, উপর থেকে এই অংশটুকু কেটে পড়ে যাবে, এই যে এই অংশটুকু। জি ভাইয়া, এগুলো বুঝতে পারছি ভাইয়া। মানে ওকে, এক্স্যাক্টলি হচ্ছে কি, আগে শিপ টেনে নিলে লাইনটার সাথে একটা একটা ইয়া উঠতো, এটা ওঠে না, এই যে। এখন উপর থেকে এই অংশটুকু কেটে পড়ে যাবে, উপর থেকে এটুকু, আর বাম দিক থেকে বা ডান দিক থেকে এই অংশগুলো কেটে পড়ে যাবে। তো এই অংশটুকুকে আমরা বলছি ব্লিড, আর ব্লিডের যে পরিমাপটা এটা হচ্ছে 0.125। তো আরেকটা এই আমরা দুইটা গাইডলাইন নিছি এখানে, এই গাইডলাইনটা হচ্ছে এইটুকু, হচ্ছে এই যে সবুজ কালার যেটা দিলাম, এই অংশটুকু হচ্ছে সেফ এরিয়া। এর মধ্যে আমরা কোনো টেক্সটের এলিমেন্ট বা ডিজাইনের এলিমেন্ট, ব্যাকগ্রাউন্ডে এলিমেন্ট আনতে পারি, সমস্যা নাই, কিন্তু ডিজাইনের এলিমেন্টগুলো আনবো না, যেমন কিউআর কোড অথবা টেক্সট অথবা আইকন,
এই সেফ এরিয়ার মধ্যে আনবো না। তো সেফ এরিয়া উপর থেকে এটুকু সেফ এরিয়া, আবার ডানে বামে এইটুকু হচ্ছে সেফ এরিয়া। বুঝতে পারছেন ভাইয়া? জি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে ডানে বামে আমরা 0.025 0.025 করে ব্লিড প্লাস সেফ এরিয়া দুইটাই নিলাম। এখন এখান থেকে আমরা ডিজাইনটা শুরু করি। তো এখান থেকে আমরা একটা যদি রেফারেন্স কার্ড আনি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোথা থেকে কি ডিজাইন করতেছি। আমি আমার আগের কাজ করা একটা ডিজাইন করি এখানে। ইজি একটা ডিজাইন দেখাই, এই ডিজাইনটা অথবা আগেরটা দেখেন ভাইয়া, ওই যেটা প্রথমে শো করছিলেন। এটা না না, এটা পরেরটা। ওই যে, হ্যাঁ ওই যে, হ্যাঁ এটা এটা। না, এটা এইটাও না, আরেকটা ছিল, এটাও না, আরেকটা ছিল ভাইয়া। হ্যাঁ এটা। এটা পরেরটা, হ্যাঁ এটা। এটা হ্যাঁ ভাইয়া। এটা দেখবেন। হ্যাঁ দেখেন। ওকে, তো এটা দিয়ে শুরু করি। আহ, অ্যাকচুয়ালি এটার ব্যাক পার্টটা ইন্টারেস্টিং এই কারণে। আচ্ছা, এটা ব্যাক পার্টটা ইন্টারেস্টিং। এটা পেন টুল দিয়ে বানানো, এই ব্যাক পার্টটা আমি দেখাই দিচ্ছি কীভাবে বানাতে হবে। তো এই কার্ডটাকে আমরা নিয়ে যাওয়া হচ্ছে ইলাস্ট্রেটরে। এখানে বসে দেখো। আচ্ছা, তো এই কার্ডটা ডিজাইনের জন্য প্রথমে যদি ব্যাক পার্টটা আগে বানাই নিই, তাহলে এই বাম সাইডে এটা ফ্রন্ট কার্ড হিসেবে থাকুক, ফ্রন্ট সাইড, আর ডান দিকেরটা ব্যাক সাইড হিসেবে থাকুক। তো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ডান দিকের কার্ডে কপি করে নিয়ে গেলাম সাদা হিসেবে। এটাকে কন্ট্রোল 2 চেপে লক করে দিলাম সাদা ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে এখন করব কি, ব্যাক সাইডটা বানাবো। তো এইটা হচ্ছে পেন টুল দিয়ে ইজিলি বানানো যাবে, পরে আমরা কালারগুলোকে ঠিক করে নিতে পারবো। তো এখন পেন টুল দিয়ে আমি র্যান্ডমভাবে কিছু এই ট্রায়াঙ্গুলার শেপগুলোকে নিতে থাকবো। হ্যাঁ, পেন টুলটা নিয়ে আসি, পেন টুলটা নিয়ে এখানে এই পয়েন্ট থেকে শেপগুলো নেওয়া শুরু করি। পরে আমরা ডিলিট করে দিব এই এক্সট্রা যে পাতগুলো থাকবে, এগুলো আমরা পরে ডিলিট করে দেবো। এইভাবে নেওয়া শুরু করলাম ট্রায়াঙ্গেলগুলো। ট্রায়াঙ্গেলগুলোতে আপাতত একটা বর্ডার দিয়ে রাখি। এখানে একটা কালো একটা স্ট্রোক দিয়ে রাখলাম। এত বড় স্ট্রোক দরকার নেই, আমাদেরকে একটু ছোট করে নিই। 0.25 একটা স্ট্রোক দিয়ে রাখলাম ছোট্ট করে, যাতে করে বোঝা যায়, এরিয়াটা বোঝা যায়। তো এইভাবে এই পেন টুল দিয়ে এই শেপগুলোকে বানাতে থাকবো এখন। এটা শর্টকাট কোনো ওয়ে নেই যে আপনি অটোমেটিকভাবে বানিয়ে নেবেন। তো এটাকে আলাদা আলাদাভাবে শেপগুলোকে নিয়ে বানাতে হবে। র্যান্ডম শেপ, খুবই যে এক্স্যাক্ট। এলোমেলো ভাবে বানাইলে হবে। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো আমি র্যান্ডমলি নিয়ে নেবেন, সমস্যা নেই।
খেয়াল করেন আমি যখন নতুন শেপ নিতে চাচ্ছি তখন এটাকে কিন্তু ডিসিলেক্ট করতেছি। ডিসিলেক্ট কিভাবে করতেছি? কন্ট্রোল চাপলে আমার সিলেকশন টুলটা অ্যাক্টিভ হচ্ছে। পেন টুল থাকা অবস্থায় কন্ট্রোল চাপলে সিলেকশন টুলটা চলে আসতেছে। আমি ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম। তাহলে ওইটা ডিসিলেক্ট হয়ে গেল। আমি যদি এটাকে সিলেক্টেড থাকা অবস্থায় আবার এই পয়েন্টে পেন টুল দিয়ে ক্লিক করতাম তাহলে এই পয়েন্টটা ডিলিট হয়ে যেত কিন্তু। হ্যাঁ? এই পয়েন্টটা ডিলিট হয়ে গেল। তো এভাবে না করে আমি এটাকে আগে ডিসিলেক্ট করে নিচ্ছি। তাহলে ওই পয়েন্টটার সাথে আমার কোনো সম্পর্ক থাকলো না। আবার নতুন করে পয়েন্টটা নিতে পারবো। এই যে এক্সট্রা এরিয়া থেকে যাচ্ছে, ব্লিডের বাইরে যে এরিয়াগুলো থেকে যাচ্ছে, এগুলো আমরা পরে ডিভাইড করে দিয়ে ওগুলোকে ডিলিট করে দিব। এই জায়গাতে এটা একটু খেয়াল করবেন যাতে একটা অ্যাঙ্গার পয়েন্টের সাথে নতুন অ্যাঙ্গার পয়েন্টে যাতে মিলে যায়, তাহলে ফাঁকা জায়গাটা ফাঁকা হিসেবে থাকবে না। কারণ এভাবে যদি না মিলে তাহলে এই জায়গায় ফাঁকা হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। কালারটা মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের কালার এটা দেখা যাবে তখন।
বুঝতে পারতেছেন আপনারা কিভাবে নিচ্ছে এগুলা? কথা শোনা যায় আমার? জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আমি ভাবলাম যে ঘুমায় গেছেন নাকি? না, ঘুমাবো কেন, বোঝা যাচ্ছে, সমস্যা নেই, কাজ চালান। ওকে। ওকে, তো আমাদের এখানে শেপগুলো নেওয়া শেষ। এখন আমাদের করতে হবে কি? কালার করতে হবে। কালার করার জন্যে এখানে কালার প্যালেট নিয়ে আসি একটা। কালার প্যালেট আমরা বানায় নিতে পারি। তো এখান থেকে যদি কোনো একটা কালার প্যালেট বানাতে যাই, তো একটা ধরেন যে আমরা ছবি নিয়ে আসি। পেইন্টিং কোনো একটা আ পেইন্টিং লিখে যদি সার্চ দেই, ধরে নিলাম যে এই কালারটা। এই কালারটা আমাদের পছন্দ হইছে। তো মানে এই ছবির যে কালারগুলা কম্বিনেশনটা খুব সুন্দর কিন্তু। উম লাল তারপরে অরেঞ্জ, ইয়েলো সবকিছু মিলে এই ছবির কালারটা সুন্দর। তো এখান থেকে এই ছবিটা ডাউনলোড করব। ডাউনলোড করলাম। ডাউনলোড করে ইলাস্ট্রেটরে ওপেন করব, এটা নিয়ে যেয়ে এখানে ওপেন করলাম। ছবিটা এখানে ওপেন করলাম। ওপেন করার পর প্রথম কাজ হবে ছবি ওপেন করার ইলাস্ট্রেটরে ওপেন করার পর প্রথম কাজ হচ্ছে এমবেড করে দিব। এমবেড করে দিলাম। এরপর কি করব? এটাকে ট্রেস করে নিব। ইমেজ ট্রেসে গিয়ে এই যে 16 কালারে গিয়ে এই 16 কালার্সে ক্লিক করলাম। তাহলে এখন ইমেজটা আমাদের ট্রেস হয়ে গেল। তো এখানে 16টা কালার হিসেবে আমাদের ইমেজটা ট্রেস হয়েছে। এখানে যদি আমরা কালার খুঁজতে যাই তাহলে টোটাল কালার পাবো এই ইমেজের মধ্যে 16টা কালার। তো এখান থেকে আমরা যদি কালারগুলো আরও বাড়াইতে চাই তাহলে কি করব? এই যে এখানে দেখেন 16টা কালার এই ইমেজ ট্রেস প্যানেলে 16টা কালার আছে। তারপরে এখানে আমরা 16টা থেকে 30টা কালার করতে পারি। কালার বাড়াই দিলাম 30টা। তো এবার আমরা এই ইমেজের মধ্যে যদি কালার খুঁজতে যাই তাহলে 30টা ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাবো। এখন যদি আমরা এই ইমেজ থেকে এই কালারগুলো এক্সট্রাক্ট করে নিতে চাই একবারে, তাহলে করব কি? এটাকে করব এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করে দেওয়ার ফলে শেপগুলো আলাদা আলাদা হয়ে গেল। এটা সিলেক্টেড থাকা অবস্থায় এটাকে আর আনগ্রুপ করতে যাব না। এটাকে আনগ্রুপ করব না। এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে আমরা আহ, নতুন একটা গ্রুপ করব, নিউ কালার গ্রুপ। এই যে এই নিউ কালার গ্রুপে সোয়াচেস প্যানেলে এসে নতুন গ্রুপে ক্লিক করব। নিউ কালার গ্রুপে ক্লিক করলাম। এখান থেকে কালার গ্রুপের নাম ইচ্ছা করলে দিতে চাইলে দিবেন, নাহলে না দিলে এই নামেই রেখে দিলাম আমি। দিয়ে ওকে করলাম। ওকে করলে দেখেন এখানে কিছু কালার চলে আসছে। এই কালারগুলা এই যে এই গ্রুপে যে কালারগুলো পাইলাম, নতুন একটা গ্রুপে যে কালারগুলো আসলো সবগুলাই এর মধ্যে ছিল, এই ইমেজটার মধ্যে ছিল। এখন এই কালারগুলা আমরা এই যেই শেপগুলোতে আমরা র্যান্ডমলি যেই শেপগুলো নিলাম ট্রায়াঙ্গুলার শেপ, এই সবগুলো শেপে আমরা কালারগুলো অ্যাপ্লাই করব। তো এটা কিভাবে করব? আমরা যদি ম্যানুয়ালি করতে যাই অনেক সময় লেগে যাবে, প্লাস আমাদের কালার কম্বিনেশন ভালো নাও হতে পারে। তো এটার জন্য আমাদের একটা স্ক্রিপ্ট আছে। এলএবি ইলাস্ট্রেটরে একটা আলাদা স্ক্রিপ্ট ডাউনলোড করে নিব। এখান থেকে ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট যদি লিখে সার্চ দিই, ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট লিখে সার্চ দিলাম। সার্চ দিলে এখানে কিছু স্ক্রিপ্ট পেয়ে যাব আমরা। এখান থেকে আর একটু ডিটেলভাবে সার্চ দিই গিটহাব, রুবি ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট গিটহাব। আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। এখান থেকে এইটাই মেবি, হ্যাঁ,
এই স্ক্রিপ্টগুলো আমরা এখন ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য এখানে এই লিঙ্ক থেকে ডাউনলোড করার জন্য আমাদেরকে যেতে হবে ডাউনলোড অ্যাজ জিপ। এই যে কোড, যেই নীল সবুজ বাটনটা আছে, এখান থেকে গিয়ে ডাউনলোড অ্যাজ জিপে যাব। জিপটা ডাউনলোড করে নিব। জিপ ফাইল ডাউনলোড হয়ে গেলে এরকমভাবে আমাদেরকে একটা ফোল্ডার চলে আসবে। এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট টু, এই বাটনে ক্লিক করেন। তো এখান থেকে আমাদের এক্সট্রাকশন হয়ে গেল রেভ ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট মাস্টার। আমরা এই ফোল্ডারটা ওপেন করে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে কপি করে নেব এখান থেকে কপি করে নেওয়ার পর মাই কম্পিউটারে গিয়ে আমাদের যেই ফোল্ডারে উইন্ডোজ আছে, উইন্ডোজের গিয়ে প্রোগ্রাম ফাইলসে যাব। আচ্ছা, প্রোগ্রাম ফাইল 64-এ আচ্ছা, প্রোগ্রাম ফাইলে যাব। প্রোগ্রাম ফাইলে গিয়ে এডোবি যাব। এডোবি ইলাস্ট্রেটর 2021, মানে আমরা যে ইলাস্ট্রেটরটা ইউজ করছি ওইটার ফোল্ডারে যাব। তারপরে যাব হচ্ছে প্রিসেটস, ইউএস স্ক্রিপ্টস। এখানে এসে ওই স্ক্রিপ্টগুলো যে কপি করে নিয়ে আসছিলাম ওগুলোকে পেস্ট করে দিলাম। সবগুলো পেস্ট হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এডোবি ইলাস্ট্রেটরটা ক্লোজ করে দিতে হবে, দিয়ে রিস্টার্ট করতে হবে। তো এখান থেকে আমি এই ডকুমেন্টটা সেভ করে নিই। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড, ডেস্কটপে সেভ করলাম। নিউ বিজনেস কার্ড, বিজনেস কার্ড ফোল্ডারের মধ্যে বিজনেস কার্ড 1, এটা, আচ্ছা, বিজনেস কার্ড 1 লিখে ফাইলটা সেভ করে নিলাম। এখন এটাকে কেটে দিব, এডোবি ইলাস্ট্রেটরও কেটে দিলাম জাস্ট রিস্টার্ট করার জন্য। ওই স্ক্রিপ্টগুলো রিস্টার্ট না করলে স্ক্রিপ্টগুলো অ্যাক্টিভেট হবে না। তো আমি এডোবি ইলাস্ট্রেটর আবার ওপেন করি। আমাদের যে ফাইলটা সেভ করছিলাম ওটা রিসেন্টলি দেখাচ্ছে, এখানে ক্লিক করলাম, রিসেন্ট থেকে ওপেন করে দেবো। তো আমাদের এখানে আমাদের এই যে নতুন যে কালার গ্রুপটা আছে এই কালার গ্রুপটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখান থেকে এই সবগুলো অবজেক্টকে সিলেক্ট করলাম। তো এখানে দেখেন ওই অবজেক্টগুলো সিলেক্ট করতে গিয়ে আমার গাইডলাইনও সিলেক্ট হয়ে গেছে। তো গাইডলাইনগুলো আমরা লক করে দিই। এখান থেকে ভিউতে যাব, গাইডস, লক গাইডস, তাহলে গাইডলাইন আর সিলেক্ট হবে না এখন। তো আমরা এই শেপগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে এই কালার গ্রুপটাকে সিলেক্ট করলাম। শেপ সিলেক্ট করার পর কালার গ্রুপটাকে সিলেক্ট করলাম। এরপরে ফাইলে যাব, স্ক্রিপ্টে যাব। আমরা যে স্ক্রিপ্টগুলো ডাউনলোড করে কপি করে নিয়ে আসলাম ওই স্ক্রিপ্ট ফোল্ডারে, ওখানে থেকে র্যান্ডামাস, এই যে র্যান্ডামাস, এই স্ক্রিপ্টটা সিলেক্ট করব। তাহলে আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স আসার পর দেখেন এখানে ফিল সোয়াচেস, এই বাটনে ক্লিক করলে এই কালার গ্রুপটাতে যে কালারগুলো ছিল সবগুলা এখানে র্যান্ডামলি ইলাস্ট্রেটর ফিল করে দিবে। যদি আমি এখানে ফিল সোয়াচেস করি তাহলে দেখেন এক ক্লিকে আমার সবগুলো অবজেক্টে বিভিন্ন কালার লোড হয়ে গেছে। তো এই জিনিসটাতে একটু জটিল লাগতে পারে আপনাদের কাছে। তো এখানে আমাদের ওই যে দেওয়া ছিল, স্ট্রোকের কালার দেওয়া ছিল, স্ট্রোকের কালারটা আমরা সবগুলোকে সিলেক্ট করে নান করে দিই, তাহলেই হবে। এখান থেকে স্ট্রোকটা নান করে দিলাম, তাহলে এখন দেখতে আরও ভালো লাগবে। এখান থেকে আমাদের যে সচেসের কালারগুলো সবগুলো এখানে ফিল হয়ে গেছে। তো এই কালার কম্বিনেশনটা যদি ভালো না লাগে তাহলে কি করতে হবে, আবার সিলেক্ট করলাম, আবার এই গ্রুপটাকেই সিলেক্ট করলাম। গ্রুপ সিলেক্ট করার পর ফাইলে গেলাম, স্ক্রিপ্টে গেলাম, র্যান্ডামাস, তারপরে এখান থেকে আবার ফিল চয়েস করে দিলাম। আরেকটা কালার কম্বিনেশনে ওই শেপগুলো ফিল হয়ে গেল। তো আবার যদি ট্রাই করি, এখানে ওই গ্রুপটা সিলেক্টেড হয়ে নাই, এই জন্য এরকম হচ্ছে। এখান থেকে আমি গ্রুপটাকে আবার সিলেক্ট করলাম, স্ক্রিপ্টে গেলাম, র্যান্ডামাস, তাহলে এই ডায়লগ বক্সটা আসলো, হুইল সচেস। এভাবে কালার কম্বিনেশন আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই কালার কম্বিনেশন যদি ভালো না লাগে তাহলে এখান থেকে আমরা আবার আরেকটা ইমেজ নামাই, পেন্টিং থেকে আরেকটা ইমেজ নামাই। ইমেজটাকে ওপেন করব,
আচ্ছা, এটাকে ওই ফোল্ডার ওই ফাইলের মধ্যে ওপেন করলাম। ওপেন করার পর ট্রেস করলাম 16 কালার। আপনাদের প্রসেসরের পাওয়ার অনুযায়ী এই ট্রেসিংটা একটু সময় নিতে পারে বেশি। 16 থেকে এখানে 30 কালারে কনভার্ট করে দিলাম এটা। এরপরে এক্সপ্যান্ড করে দিলাম, দিয়ে নতুন একটা গ্রুপ বানালাম কালারের, ওকে করলাম, তাহলে এখানে কালারগুলো চলে আসলো। এখন এই অবজেক্টগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই কালার গ্রুপটা সিলেক্ট করলাম। ফাইলে গেলাম, স্ক্রিপ্টে গেলাম, র্যান্ডামাসে গেলাম, তারপরে এখান থেকে ফিল সোয়াচেস করে দিলাম। তাহলে এখানকার যে কালারগুলো আমরা এখানে পেয়ে গেলাম। তো আমরা আপাতত এটাকেই রাখি, আপাতত গ্রিন কালার ভার্সনটা ভালো লাগতেছে, আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারি এখন। ওকে, এরপরে আমাদের যে কাজ হবে এখান থেকে এই যে ইয়াগুলো, স্ট্রোকটা খারাপ লাগতেছে না, মেবি স্ট্রোকটা রাখলেই ভালো লাগতেছে, খারাপ না। তো এখানে স্ট্রোক থেকে যাক, আমরা এটাকে স্ট্রোক সহ এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার দরকার ছিল না যদি স্ট্রোক না থাকতো। তো এক্সপ্যান্ড করে দিয়ে আমাদের এখন কাজ হবে এই সাইড থেকে এগুলোকে কেটে ফেলা। আপনারা যদি সাইড থেকে কাটতে না চান তাহলে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে ব্লিড বরাবর আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন এটাকে একটু ঠিকঠাক করে নিই। এই ব্লিড বরাবর রেক্ট্যাঙ্গেলটাকে ফিট করে দিলাম, দিয়ে এটার কালারটাকে আমরা এখন এই কালো রেক্ট্যাঙ্গেল যেটা নিলাম এটার কালারটাকে নান করে দেব। এরপরে কি করব, এই রেক্ট্যাঙ্গেলটা তো এখন কোনো কালার নাই, জাস্ট আউটলাইন হিসেবে আছে, মানে একটা থ্রেডিং লাইন হিসেবে আছে। তো এটাকে সিলেক্ট না করে, ওটা উপরে থেকে যাক, ওটাকে সিলেক্ট না করে আমরা সবগুলো অবজেক্টকে সিলেক্ট করব, দিয়ে ওইটাকে একটা এই যে উপরের পাতটাও সিলেক্ট হয়ে গেছে, ওই রেক্ট্যাঙ্গেলটাও সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে আমরা শিফট চেপে ডিসিলেক্ট করে দিলাম, দিয়ে পিছনের যে অবজেক্টগুলো ছিল এগুলোকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার ফলে সবগুলো এখন একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। এবার এখান থেকে উপরের আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা থেকে গেছে, কিন্তু এটা আছেই। এবার সবগুলোকে দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এই রেক্ট্যাঙ্গেলটাতে আমরা মাউসটা নিয়ে যাব, মাউসটা নিয়ে গিয়ে রাইট ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিক করলাম। তাহলে আমাদের ব্লিড বরাবর এটা মাস্ক হয়ে গেল। বাকিগুলোতে অবজেক্টটা থেকে গেছে, বাইরেও অবজেক্ট আছে, এই যে এখানে আমি যদি মাউস ওভার করি তাহলে দেখা যাচ্ছে যে একটা আউটলাইন, মানে এই জায়গাতে অবজেক্টটা আছে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে না কারণ আমরা এখানে ক্লিপিং মাস্ক করে দিছি। তো এইভাবে আমরা না কেটে এটাকে রেখে দিতে পারি। কাটলে কিভাবে কাটতাম ভাইয়া? বুঝি না। মানে কাটলে কিভাবে কাটতাম? আচ্ছা, কাটলে জাস্ট এখান থেকে আমি আরেকটা দেখাই, তাহলে এখানে পুরো আর্টবোর্ডটাকে কপি করে নিয়ে আসি। এখানে যদি আমরা কাটতে চাইতাম তাহলে এটাকে ক্লিপিং মাস্কটাকে রিলিজ করে দিই, ওইভাবে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল যেহেতু আমরা নিয়েছি, রেক্ট্যাঙ্গেলটা থেকে যাক। এবার সবগুলাকে ধরে এখানে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দিলে এই রেক্ট্যাঙ্গেল বরাবর কিন্তু কেটে গেছে সবগুলো। এখন জাস্ট আনগ্রুপ করে এখান থেকে আমরা সবগুলোকে সিলেক্ট করে আনওয়ান্টেড এরিয়া যেগুলো এগুলোকে ডিলিট করে দিতে পারি। সিম্পল। বোঝা গেছে না? হ্যাঁ ভাইয়া, ওকে, তো এই যে কাটলেই কিছু ভালো হয়, কারণ ক্লিপিং মাস্ক করলে পরে আবার পাতগুলো এডিট, থেকে যায়। না ক্লিপিং মাস্ক করলে ওইটাকে ওই শেপগুলা অরিজিনাল, মানে ওদের অরিজিনাল ফর্মে থেকে গেল, তখন পরে যদি আবার এডিট করতে বলে তখন আপনার কালারগুলো চেঞ্জ করার সুবিধা হবে। ও আচ্ছা। এটাতে আমার কেটে এই যে দেখেন এখানে স্ট্রোকটা আলাদা হয়ে গেছে, ওটা আলাদা হয়ে গেছে। তো এখানে ওই কাটার কারণে এই ঝামেলাটা হচ্ছে। তো এখানে যদি আপনি আর এডিট করতে না চান তাহলে এই ফর্মে নিয়ে চলে আসবেন। এখান থেকে আমি সবগুলোকে ধরে গ্রুপ করে দিলাম, তাহলে আর ঝামেলা না, এখানে সবগুলো একটা অবজেক্ট হিসেবে কাজ করবে। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 2 চেপে লক করে দিলাম, আর ওটাকে নাড়াচাড়া করব না। তো আমাদের এখন করতে হবে কি, ব্যাকগ্রাউন্ডে একটা লোগো বসাই। তো
আমার একটা লোগো বানানোই আছে, জাস্ট কোনো ডামি লোগো একটা বানানো আছে, এটাকে নিয়ে আসি। যে ডিজাইনটা করতেছি, এই যে দেখেন এই শেপটা ওইখানে ছিল, এই কালার গ্রুপটা আমাদের এখানে নেওয়া আছে, এখানে কিন্তু অনেক ধরনের কালার গ্রুপ করা আছে। তো এখান থেকে আমরা এই লোগোটা আর এই শেপটা নিয়ে আসি, কন্ট্রোল সি চেপে কপি করলাম। আপনাদের যদি পিসিতে র্যাম কম থাকে তাহলে কিন্তু এতগুলো ফাইল নিতে পারবেন না, এতগুলো ফাইল নিয়ে কাজ করতে পারবেন না, তো এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা লোগো আর এই ব্যাকগ্রাউন্ডটা বসাই দিলাম। বসাই দিয়ে কি করব, এখান থেকে অ্যালাইন করে দেবো। অ্যালাইন করার জন্য আমাদের প্রথম কাজ করতে হবে, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। দিয়ে এখন এই দুইটা অবজেক্টকে সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন করে দিলাম, উপরে নিচে হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম। তো এই লোগোটা ডার্ক কালার হয়ে আছে, এটাকে যদি আমি হোয়াইট করে দিই তাহলে ভালো লাগবে দেখতে। এখান থেকে এই ফিল কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর এটাকে আমি একটু ডার্ক কালার করে দিই। আরেকটু যদি আপনি ড্রামাটিক ফিলিং আনতে চান তাহলে এখান থেকে কপি করে ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা, এটা কপি করে কন্ট্রোল সি চেপে কপি করবেন, কন্ট্রোল বি চাপলে ব্যাকে পেস্ট হবে, এটাকে ধরে এভাবে বড় করে দিতে পারেন। তাহলে একটা ট্রান্সপারেন্ট একটা বর্ডার চলে আসলো এখানে। এটাকে আবার অ্যালাইন করে দিলাম, ডান। আমাদের ব্যাকগ্রাউন্ড ডান। এবার আমাদের হচ্ছে ফ্রন্টের কার্ডটা ডিজাইন করতে হবে। আচ্ছা, ফ্রন্টে আমাদের ছিল হচ্ছে এরকম একটা শেপ ছিল, পিছন দিয়ে দেখেন ট্রান্সপারেন্ট করা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাই পিছনে দিয়ে নেওয়া আছে। তো এটাকে আমরা আগে নিয়ে নিয়ে পাবে, এটাকে এভাবে নিলাম। এরপরে এর উপরে একটা সাদা রেক্ট্যাঙ্গেল নিব, দিয়ে ওইটার ওপাসিটি কমাই দিব। এটাকে সাদা কালার নেই। ওপাসিটি কমানোর জন্য আপনাদেরকে নিয়ে আসতে হবে ট্রান্সপারেন্সি, এই যে এই ট্রান্সপারেন্সি প্যানেলটা। এখান থেকে ট্রান্সপারেন্সি না পাইলে এই যে এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করলে চলে আসবে। তো এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি একটু কমাই দিই, এটুকু দিলেই হবে, 90% করে দিলাম। এরপরে আমরা এখানে আরেকটা শেপ নিব, এই সাদা শেপটাকে কপি করে নিতে পারি এখান থেকে, কন্ট্রোল চেপে না অল্টার চেপে ড্র্যাগ করলাম আর কি। তো এটাকে আমি কপি করে এই বরাবর একটা ব্ল্যাক কালারের একটা শেপ নিব, এই বরাবর। ব্ল্যাক না, 100% ব্ল্যাক নিব না, 100% ব্ল্যাক আমরা কোথাও ইউজ করি না, কারণ একটু বেশি চোখে লাগে। তো এই ব্ল্যাকটা নিলাম, এই ব্ল্যাকটা এখান দিয়ে নেওয়ার পর ডান দিকে আরেকটা শেপ নিব এভাবে, এটাকে কপি করে নিয়ে আসলাম, এটাকে এই পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম। আচ্ছা, এখানে ওই যে সাদা লেয়ারটাকে কপি করে নিয়ে আসছি, তো এই জন্য ব্ল্যাকের মধ্যে দিয়েও এটা দেখা যাচ্ছে, কারণ ব্ল্যাকটাতেও ওপাসিটি কিন্তু কমে আছে, যে 90%, এটাকে ব্ল্যাকটা আমরা 100% করে দিব। তো এই ব্ল্যাকটা বেশি চোখে লাগতেছে, এটাকে যদি আর একটু কমায় দিতে চাই তাহলে এখানে এটাকে সিলেক্ট করলাম। ওকে, এখন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের নাম নিব একটা, তারপরে তার ডেজিগনেশন নিব, সাথে একটা আইকন ইউজ করব, হেক্সাগোনাল একটা শেপ ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব। এই কাজটা আগে করে ফেলি।
এখানে ক্লায়েন্টের নামটা আগে নিয়ে নিই, এই বাকি যে লেয়ারগুলো আমরা নিলাম এগুলোকে Ctrl+2 চেপে লক করে দিলাম, তাহলে ওগুলোতে আর ঝামেলা হবে না। এখান থেকে একটা হেক্সাগোনাল শেপ নিব পলিগন টুল দিয়ে। এখানে আমি পলিগন টুলটা শিফট চেপে ক্লিক করে ড্র্যাগ করলাম, তাহলে এরকম একটা শেপ আসলো। এই শেপটাকে আমি কি করতে পারি, শিফট ছেড়ে দিয়ে যদি আমি অ্যারো বাটন চাপি তাহলে আমার এই সাইডগুলো বাড়তে থাকবে, বা ডাউন অ্যারো যদি চাপি তাহলে এই সাইডগুলো কমতে থাকবে। আমি আপ অ্যান্ড ডাউন অ্যারো বাটন চেপে মাউস কিন্তু ছাড়ি নাই, ক্লিক করে এখন ড্র্যাগ করতেছি। এই অবস্থায় যদি আমি অ্যারো বাটন চাপি তাহলে এরকম সাইডগুলো চেঞ্জ হবে, বা সাইডে কতগুলো সাইড আসবে এই সাইডগুলো চেঞ্জ হবে। তো এখন শিফট চাপলে এরকম একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে বা 180 বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা শেপটা পাচ্ছি। তো হেক্সাগোনাল শেপ আমরা এভাবে নিয়ে নিব একটা, যেহেতু আমাদের রেফারেন্স কার্ডে হেক্সাগোনাল ছিল। হেক্সাগোনাল নেওয়ার পর এটাকে আমরা শিফট চেপে রোটেট করে নিব, 90 ডিগ্রিতে রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পর এভাবে এই ব্যাকগ্রাউন্ড বরাবর, মানে এর মাঝামাঝি ব্যাকগ্রাউন্ড বরাবর এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর যে কাজটা করতে হবে, আমাদেরকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে এই যে এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছি সার্কেল 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 হয়ে আছে কর্নারগুলোতে, এই পয়েন্টগুলো ধরে টান দিব এভাবে, তাহলে আমাদের কর্নারগুলো স্মুথ হয়ে গেল। এরপরে যে কাজটা করতে হবে, এখানে আমরা একটা কালার নিব, কালারটা এখান থেকে মকআপ থেকে পিক করে নিলাম। সাথে করে আমাদের একটা বর্ডার থাকবে, এখানে এই যে সাদা বর্ডার দেওয়া আছে, সাদা বর্ডারের জন্য স্ট্রোক নিব একটা হোয়াইট কালারের। হোয়াইট কালারের স্ট্রোক নিলাম, স্ট্রোকটা নিব হচ্ছে আউটসাইড অ্যালাইন স্ট্রোকটা আউটসাইড, তারপরে স্ট্রোকের পরিমাপটা একটু বাড়িয়ে দিলাম, 2 করে দিলাম, 2 পয়েন্ট। তো এটাকে আর একটু নিচে নিয়ে আসি। আমাদের পেছনে যে অবজেক্টটা আমাদের গাইডলাইন থেকে দেখেন এখানে এটা একটু বড় হয়ে গেছে, তো এটাকে ছোট করে দিই, আর একটু এটাকে ছোট করে দিলাম, এই গাইডলাইনের সাথে ম্যাচ করে দিলাম, অথবা এটাকে এই স্ট্রোক বরাবর ম্যাচ করতে পারি এই গাইডলাইনের সাথে। ওকে, তাহলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। ব্যাকগ্রাউন্ডে আমরা কি করবো এবার, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রোকটা নিয়েছি এটা হচ্ছে 2 পয়েন্ট, এটা মনে রাখতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডে আমরা একটা আইকন নিয়ে আসবো, আইকনটা হচ্ছে একটা পার্সনের আইকন। তো আমরা আইকন নিব হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে। ফ্ল্যাট আইকন থেকে আমরা এখানে পার্সন লিখলে এই টাইপের ইমেজগুলো চলে আসছে। তো আমরা এখান থেকে এটাই নিয়ে নিই, এসভিজি নামিয়ে নামাবো না, এখানে ইপিএসটা নামাবো। ইপিএস ফাইল নামিয়ে, ইপিএস ফাইলটা হচ্ছে ভেক্টর ফাইল, এটা ইজিলি এডিটেবল। এসভিজিতে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, তো আমরা ইপিএস ফাইলটা ইউজ করব। তো এখান থেকে আমি ডিরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব ইলাস্ট্রেটরে ইপিএস ফাইলটা। তো এখান থেকে দেখেন এটাতেও ওই ইমেজ হিসেবে ওপেন হয়েছে, ভেক্টর ফাইল হিসেবেই ওপেন হয়েছে, জাস্ট এখানে লিঙ্কড হয়ে আছে। তো এটাকে এমবেড করে দিব, এমবেড করে দিলে ওই লিঙ্ক লেয়ারটা চলে যাবে। তো এখান থেকে আমরা শিফট চেপে এটাকে ছোট করলাম, ছোট করে দিয়ে এটাকে এই লেয়ারের উপরে বসাবো, এই ব্যাকগ্রাউন্ডের উপরে বসাই দিলাম। তো এটাকে এভাবে বসানোর পর এটা কালারটা হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পর এটাকে যদি আমরা প্রিসাইসলি অ্যালাইন করতে চাই তাহলে 2টা অবজেক্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড করবো না, আর অ্যালাইন টু সিলেকশন করব, অথবা অ্যালাইন টু কি অবজেক্ট। আমাদের কি অবজেক্টটা হচ্ছে আমরা কি করব এখন, ধরে নেন একটু একটু বুঝাই দিই। এখান থেকে আমাদের এই আইকনটা ধরে নেন এইখানে আছে। তো আমরা কি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে করে সেন্টারে চলে আসে, ভার্টিক্যালি হরিজন্টালি এই আইকনটা ব্যাকগ্রাউন্ডের সাথে সেন্টারে চলে আসে। ব্যাকগ্রাউন্ডটা কি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই হেক্সাগোনাল শেপটা। তো আমাদের কি অবজেক্ট হবে এই হেক্সাগোনাল শেপ। তো আমরা যদি এটাকে 2টাকে সিলেক্ট করি, এবার এখানে আসি, অপশন বার থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে, এটাকে যদি আমরা অ্যালাইন টু কি অবজেক্ট করতে ক্লিক করি, অ্যালাইন টু কি অবজেক্ট, তাহলে এখানে ক্লিক করার পর আমাদের দেখেন এখানে একটা মোটা সিলেকশন চলে আসছে এই আইকনটাতে। আইকনটাতে মোটা সিলেকশন চলে আসছে, মানে কি অবজেক্ট হিসেবে ধরছে আইকনটাকে। আমাদের কি অবজেক্ট হিসেবে ধরতে হবে ব্যাকগ্রাউন্ডের যেই হেক্সাগোনাল শেপ আছে এটাকে। তো আমি হেক্সাগোনাল শেপের উপর যদি ক্লিক করি এখন, তাহলে আইকনটা চিকন একটা সিলেকশনে আসছে আর হেক্সাগনটা মোটা সিলেকশনে আসছে। তো কি অবজেক্ট হিসেবে ধরতেছে ইলাস্ট্রেটর এখন ব্যাকগ্রাউন্ডটাকে। এখন যদি আমি এখান থেকে অ্যালাইন করতে যাই তাহলে
ওই ব্যাকগ্রাউন্ডটা যেখানে ছিল সেখানেই থাকতেছে, কিন্তু আইকনটা অ্যালাইনড হয়ে যাচ্ছে। এখানে আইকনটা অ্যালাইন হয়ে গেল। তো এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেওয়ার পর এরপরে নিব হচ্ছে টেক্সট। এখান থেকে ক্লায়েন্টের নাম নিব, ধরে নিলাম হচ্ছে ক্লায়েন্টের নাম ডেভিড ফিশার। আমরা এখান থেকে একটা ভালো ফন্ট চুজ করে নিই, ধরে নিলাম পপিন্স দিলাম, বোল্ড। আমরা ক্লায়েন্টের নামটাকে অল ক্যাপস করে দিলাম, একটু ছোট করে দিলাম। এখান থেকে ডেভিডটাকে একটু লাইট করে দিলাম, রেগুলার ফন্টটা করে দিলাম ডেভিড, এবং এটার স্পেসটাকে ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আমরা ডেভিড ফিশারের একটা ডেজিগনেশন দিব। ডেজিগনেশনটা কি? যে কোনো ডেজিগনেশন দেওয়া যায়, ম্যানেজিং ডিরেক্টর দিলাম। এগুলো আমাদের ক্লায়েন্ট আমাদেরকে স্পেসিফাই করে দিবে যে আমার এই ডেজিগনেশন এই ক্লায়েন্টের নাম এভাবে এভাবে করতে হবে। তো এখান থেকে আমরা এটাকে রেগুলার না রেখে বোল্ডই করে দিতে পারি। বোল্ড করে দিয়ে কালারটাকে চেঞ্জ করে দিব, তাহলে ডিফারেন্সিয়েট করা যাবে সুন্দরভাবে। এটা লেটার স্পেসিংটা বাড়াই দিয়ে একদম আর পর্যন্ত নিয়ে গেলাম, ক্লায়েন্টের নামের সাথে ম্যাচ করে দিলাম। তো এই দুইটাকে এবার সিলেক্ট করে আমাদেরকে আচ্ছা কালারটা একটু ঠিক করে নিই। এখানে 100% ব্ল্যাক দেওয়া আছে, মেবি কালারটা আমরা নিব হচ্ছে এই যে এই ব্ল্যাক কালারটা। এখানে দেখেন কালারটা একটু ব্ল্যাক কালারটা একটু ইয়ে হয়ে গেল। তারপরে এইটাও ম্যানেজিং ডিরেক্টরের কালারটা আর একটু হালকা নিব, এখান থেকে হালকা হালকা কালারটা নিয়ে, যাতে করে ডিফারেন্সিয়েট করা যায়, একটা কন্ট্রাস্ট একটা ভাব আসে। ওকে, তো এভাবে আমরা ক্লায়েন্টের নাম আর ডেজিগনেশনটা নিয়ে নিলাম। এটা এই আইকন আর ক্লায়েন্টের নাম এই দুইটার মধ্যে স্পেসিংটা আর একটু বাড়াই দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, তো মোটামুটি এইখানে এটার চোখের আন্দাজে এটা আমরা ভার্টিক্যালি অ্যালাইন আছে এই আইকনটার সাথে। এরপরে আমরা কি করব, এখান থেকে এই ডান দিকে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে এটাকে একটু ডান দিকে আরও ডান দিকে সরাই দিই। সে কারণে এটাকে আপনার আনলক করতে হবে। তো কন্ট্রোল অল্টার 2 চাপলে এখন যেই লকড লেয়ারগুলো ছিল এগুলো আনলক হয়ে গেল। এটাকে আর একটু ডান দিকে দিলাম, কারণ হচ্ছে এই বরাবর আমরা আইকনগুলো দিব। আরও কিছু হেক্সাগোনাল শেপ নিয়ে এই বরাবর আইকনগুলো আমরা প্লেস করব। তো এখানে আমাদের হেক্সাগোনাল শেপটা আছে, এটাকে আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করেন, এটাকে আমি যদি কপি করে নিয়ে গিয়ে এখন ছোট স্কেল করতে চাই, তাহলে দেখেন এটা আলটিমেটলি এর যে রাউন্ডেড কর্নারগুলো এগুলো বাড়তে বাড়তে রাউন্ডনেসটা বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এটা আমরা কি এটাকে ইয়ে করতে পারি, এই অবস্থাতে থাকা অবস্থায় আমরা এটাকে এক্সপ্যান্ড করে নিতে পারি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তাহলে এখন আর ওই রাউন্ডনেসটা চেঞ্জ হবে না, এই সেম অবস্থাতেই আছে। এখান থেকে আমরা এক্সপ্যান্ড করে নিয়ে এটাকে আচ্ছা এই অবস্থায় এক্সপ্যান্ড করে নিয়ে কপি করে নিয়ে আসলাম। এখন এটাকে প্লেস করে দিব এই ব্যাকগ্রাউন্ডটার সাথে, এই লাইনটার সাথে অ্যালাইন করে দিব। প্লেস করে দেওয়ার পর আমরা তো এটাকে এখন যেহেতু এই যে স্ট্রোকটা ছিল এটা এক্সপ্যান্ড হয়ে গেছে, স্ট্রোকটা আর ছোট বড় করা যাচ্ছে না। মানে আমরা এখানে 2 পয়েন্টের স্ট্রোক নিয়েছিলাম, এই স্ট্রোকটা এখানে এক্সপ্যান্ড হয়ে গেছে। যদি রাখতে চান এভাবে থেকে যাবে, সমস্যা নেই। এখন এটা জাস্ট আনগ্রুপ করে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে। তো এই কালারটা আমি যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে অরেঞ্জ কালার দিলাম। এটাকে কপি করে নিয়ে আসবো আবার। আচ্ছা, আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো আবার লক করে দিই, সবগুলো ব্যাকগ্রাউন্ড একসাথে ধরে লক করে দিলাম। তো এভাবে আরেকটা কপি করে নিয়ে আসলাম, এটার কালারটা দিলাম হচ্ছে এইটা।
আরেকটা কপি করে নিয়ে আসলাম, এটার কালারটা দিলাম হচ্ছে এটা। আচ্ছা, সবগুলোতে দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ডটাতে দিব। এটা আমাদের টোটাল আইকন ছিল এখানে 4টা। তাহলে আমরা এইখান থেকে কালারগুলো পিক করে নিতে পারি। এই কালারগুলো এখান থেকে নিয়ে নিলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এরপরে কি করব? এরপরে যে কাজটা করব সেগুলো হচ্ছে এটাকে আলাদা আলাদা হয়ে আছে, কিন্তু এই বর্ডারটা প্লাস এই ব্যাকগ্রাউন্ডটা আলাদা আলাদা হয়ে আছে। তো এগুলোকে আমি যদি সরাতে যাই, দেখা যাচ্ছে বর্ডার এখানে থেকে যাবে, এটা এদিকে চলে আসবে। তো এটাকে গ্রুপ করে দিব এখন। কন্ট্রোল জি চেপে সবগুলোকে আলাদা আলাদা করে গ্রুপ করে দিলাম। সবগুলোকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর 4টাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে এই যে এই অ্যালাইনমেন্টে করে দেবো ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার। তাহলে সবগুলোর মধ্যে, আচ্ছা এখান থেকে আমরা অ্যালাইন টু সিলেকশন করি, দিয়ে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার। তাহলে সবগুলোর স্পেসিংটা সমান হয়ে গেল। এটা থেকে এটার স্পেসিং, এটা থেকে এটার স্পেসিং, দুইটা সবগুলো সমান হয়ে গেল। এরপর আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে আসবো। তো কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে আসার জন্য আমরা এই টেক্সটটাকে নিয়ে আসি, জাস্ট ডেভিড ফিশারের এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসলাম। এটাকে সাদা কালার দিলাম, ছোট করে দিলাম, শিফট চেপে ছোট করবো অবশ্যই, চ্যাপটা চুপটি যাতে না হয়। আপনারা কাজ করার সময় এটা খেয়াল রাখবেন। আমরা এখানে এটাকে সবগুলো বড় হাতে দিব না। এখানে প্রথমে আমাদের আইকনটা থাকবে হচ্ছে, আচ্ছা আইকনগুলো নিয়ে চলে আসি। এখানে আমাদের আইকন থাকবে লোকেশন, ফোন নাম্বার, এনভেলপ আর একটা ওয়ার্ল্ডের আইকন। তো আইকনগুলো আমরা আগে নিয়ে এসে প্লেস করি। লোকেশন, ফোন নাম্বার, এনভেলপ, ওয়ার্ল্ড, এখানে সবগুলো সার্চ করে আইকনগুলো নিয়ে আসি। লোকেশন, আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড এখানে আছেই, সেহেতু আমরা আইকনগুলো ব্যাকগ্রাউন্ড সহ নিব না, সিঙ্গেল সিঙ্গেল আইকন নেব। এখান থেকে আমি লোকেশনটা নিলাম, ইপিএস ফাইল, ফ্রি ডাউনলোড। এরপরে নিব ফোন, এই আইকনটা নিব, ইপিএস ফ্রি ডাউনলোড। এরপরে নিব হচ্ছে এনভেলপ, এটা নিলাম। এরপরে নিব ওয়ার্ল্ড। ওকে, তো এখান থেকে আমরা সবগুলো আইকনকে যে ফোল্ডারে ডাউনলোড করলাম ওইটাতে দেখে আসি যে সবগুলো নামছে কিনা। তো এখানে আমাদের 4টা আইকন চলে আসছে, লোকেশন, কল, এনভেলপ, আর্থ। তো সবগুলোকে নিয়ে একসাথে সিলেক্ট করে এভাবে নিয়ে চলে আসছি। এখান থেকে সবগুলোকে ধরে এমবেড করি আগে, তাহলে লিঙ্ক থাকবে না, আর এমবেড হয়ে গেল। এখন এগুলোকে স্কেল করতে হবে, যেহেতু ভেক্টর ফাইল স্কেলিং করলে কোনো সমস্যা নেই, ছোট বড় করলে। আমি যখন কার্ড ডিজাইন করি, এখানে দেখেন আমার কিছু এলিমেন্ট এখানে রাখাই আছে। তো এগুলো নতুন যখন কোনো কার্ড বানাতে যাই, এই এলিমেন্টগুলো এখান থেকে জাস্ট কপি করে নিয়ে চলে আসতে পারি। তো আপনারা এভাবে আপনাদের সুবিধা মতো আর্টবোর্ডে এভাবে রেখে দিতে পারেন এলিমেন্টগুলো। তো আমি এই আইকনগুলোকে সুন্দরভাবে সাইজ করতে হবে। এখন এটার ওয়েট যাতে সেম থাকে এটা আমরা খেয়াল করব। এখান থেকে দেখেন, এটা সাইড বাই সাইড এই আইকনগুলো যাতে সেম থাকে ওয়েটটা,
এটা মেক শিওর করব। ডান। এখন আমরা এই আইকনগুলোকে এখানে রেখে দিই পরে ইউজ করার জন্য। এখানে কিন্তু একটু ঝামেলা আছে, এটাতে ক্লিপিং পাথ করা আছে। এটাকে আমরা যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করলে এখান থেকে একটা ক্লিপিং পাথ করা আছে, এটাকে রিলিজ করতে হবে। রিলিজ না করলে এখানে এই শেপটা থেকে যাচ্ছে। রিলিজ করে এই আইকনগুলো ক্লিন করে নিলাম। এখানে কোনো নাই, এখানেও কোনো ক্লিপিং পাথ নাই। একটু দেখে নিই এটা, না সমস্যা নেই। ওকে, তো আইকনগুলো আমাদের উইথটা সেম হয়ে গেল। এবার আমরা এটাকে এখানে রেখে দিয়ে জাস্ট এটাকে একটা কপি করে নিয়ে আসি, দিয়ে স্কেল করে নিই, ছোটো করে নিই আরও। আমাদের সুবিধা মতো আমরা ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে এসে এখানে প্লেস করবো। এখন একটা একটা করে প্লেস করব। প্রথমে আমাদের লাগবে হচ্ছে লোকেশন। লোকেশনটাকে এখানে দিলাম, আরও ছোটো করি। এটাকে আমরা এখন একটু বড় করে নিই, দিয়ে এখন অ্যালাইন করব। অ্যালাইন করব কি অবজেক্ট দিয়ে, আমাদের কি অবজেক্ট, পেছনের ব্যাকগ্রাউন্ড, ভার্টিক্যাল, হরিজন্টাল, কালার চেঞ্জ, হোয়াইট। এবার আমরা ফোন নাম্বার নিয়ে আসবো, এটাকে নিয়ে আসলাম এখানে, কালারটা চেঞ্জ করে দিই, দুইটাকে অবজেক্টকে সিলেক্ট করি, কি অবজেক্ট, ভার্টিক্যাল না হরিজন্টাল, ভার্টিক্যাল, দিয়ে এটাকে শিফট ওয়াল্টার চেপে ছোট করলাম। ছোট করতে গিয়ে দেখি এখানে এই যে লোকেশনের যে আইকনটা নিয়েছিলাম, এটার পাশ দিয়ে একটা গাইডলাইন নিব, এটা ডান পাশ দিয়ে আরেকটা গাইডলাইন নিলাম, দিয়ে এখন এগুলাকে এই গাইডলাইন অনুযায়ী বসাবো। তো এখান থেকে আমরা শিফট চেপে এগুলোকে ছোট করব। আইকন অবশ্যই শিফট চেপে ছোট করবেন, সব কিছুই স্কেলিং করার সময় শিফট চেপে করবেন, নাহলে চ্যাপটা হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। এভাবে সবগুলোকে নিয়ে আসবো। এখন এনভেলপ নিয়ে আসি, ছোট করে দিই, কালার চেঞ্জ করে দিলাম, এবার স্কেলিং করতেছি। অনেক কিছু খেয়াল রেখে আপনার ডিজাইনগুলো ক্রিয়েট করবেন। আচ্ছা, এইখানে একটা ঝামেলা হয়েছে, এখানে আমি যে রিলিজ করলাম তো এই বাকি অবজেক্টগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এখান থেকে আমি যদি সরা নিয়ে আসি, এখানে কিছু শেপ থেকে যাচ্ছে, তো এটাকে আমরা গ্রুপ করে দিই। আগে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিলাম। এবার কালারটা চেঞ্জ করলাম, এখান থেকে নিয়ে আসলাম এইখানে, এটাকে এই বরাবর ছোট করলাম, শিফট চেপে ছোট করলাম, ডান। আমরা এবার অ্যালাইনমেন্টটা একটু দেখে নিই, এটার অ্যালাইনমেন্টটা ঠিক নাই অবশ্যই। এখান থেকে কি অবজেক্ট, লাইন, এটারও অ্যালাইনমেন্ট দেখে নেই, কি অবজেক্ট, অ্যালাইন। এবার আমাদের টেক্সট লাগবে। টেক্সট কোথা থেকে পাবো? আমি আমার এই ফাইল থেকে টেক্সটগুলো নিয়ে আসি, যেহেতু আমার আগে থেকে নেওয়া আছে। এই ডিজাইনটা কীভাবে করে, এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন, এটাও দেখাচ্ছি একটু পরে। এখান থেকে নিয়ে নিই টেক্সট, সমস্যা নেই। টেক্সট এখান থেকে জাস্ট কপি করে নিয়ে গেলাম, কন্ট্রোল সি চেপে। কালার চেঞ্জ করে দিই, ফন্ট নিয়ে নিই। এখান থেকে আমরা যেই টেক্সটটাকে ফন্ট চেঞ্জ করব, ওইটা যদি আমরা কালার পিকার দিয়ে, আইড্রপার টুল দিয়ে যদি আমরা এখান থেকে পিক করি এই টেক্সট থেকে, তাহলে কালার এবং ফন্ট নেম যেটা ইউজ করছি এই টেক্সটে, ওইটাই চলে আসবে। পিক করে নিলাম, চলে আসলো। তো এখান থেকে সাইজটাও কপি হয়ে গেছে। আমরা সাইজটা একটু ছোটো করবো টেক্সটগুলোর, এখান থেকে 6 দিয়ে দেখি, আর একটু ছোটো করব। ওকে, এটুকু চলবে, 5 দিলাম। ডান দিক থেকে আর একটু সরাই নিয়ে যাব। অ্যালাইনমেন্টটা চোখের আন্দাজে ঠিক করতে হবে এখন, কারণ এই টেক্সট
লেয়ারগুলা ঠিকভাবে অ্যালাইন হয় না অটোমেটিক অ্যালাইন টুল দিয়ে। ওকে, টেক্সটের কাজ শেষ, ক্লায়েন্ট নেমের কাজ শেষ, আইকনের কাজ শেষ। এখন আমাদের একটা জিনিস লাগবে এখানে, কিউআর কোড। এটা নিয়ে আসি। হুম, কিউআর কোড জেনারেটর, এখান থেকে আমরা অনলাইন কিউআর কোড জেনারেটর ইউজ করব। যে কোনো একটা কিউআর কোড নিয়ে নিই, এখান থেকে কিছু একটা টাইপ করে এখানে কিউআর কোডটা জেনারেট করে নিলাম। এরপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর ইপিএস ফাইলটা নিব। সেভ করলাম, ইপিএস ফাইল নেমে গেছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এটাকে নিয়ে আসলাম। কি হলো? আমি ভাবছিলাম আমার নেট চলে গেছে। না না, ইপিএস ফাইলটাতে সমস্যা মনে হয়। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওপেন করার সাথে সাথে এখন ইলাস্ট্রেটর ক্লোজ হয়ে গেলে তো সমস্যা, আমাদের ডিজাইন যা করলাম সব যাবে গা। অটো শেপ দেওয়া আছে, তারপর দেখি। এ পর্যন্ত এরকম ডিজাইন হলে বুঝতে ভাইয়া পারছেন তো? ফোবিয়া লাগে। এ পর্যন্ত হ্যাঁ, ডিজাইন বুঝতে পারছেন না ভাইয়া? জি। আইকনগুলো দেখেন সবগুলো একই সারিতে আছে, প্লাস সেম উইডথে আছে। এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এটাকে যদি আমরা আলাদা আলাদা করতে যাই তো এখান থেকে এটা দেখতে খারাপ লাগবে। এই জন্য এই পাশ দিয়ে একটু স্পেসিং প্যাডিং রেখে দিছি, প্লাস আপনার উইডথগুলো সেম করে দিছি। আর আইকনগুলোর পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, সিঙ্গেল সিঙ্গেল আইকন নিয়েছি, কারণ আমরা তো পার্সোনালি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম। আর টেক্সটের অ্যালাইনমেন্টগুলো এটা মাথায় রাখতে হবে। আর কন্টাক্ট ইনফরমেশনের টেক্সটগুলো বোল্ড নেওয়ার চেষ্টা করব, যাতে করে খুব বেশি ছোট প্রিন্ট হলে যাতে করে মানে বৃদ্ধ মানুষদের দেখতে যাতে অসুবিধা না হয়, যারা চশমা দিয়ে দেখে তাদের যাতে দেখতে অসুবিধা না হয়। আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, কথা শোনা যাচ্ছে এবার? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভাই ওকে ওকে, ইলাস্ট্রেটর ঢুকলে রিকভারি ট্যাব আসবে দেখেন। দেখি আমি ওপেন করি আবার। রিস্টার্ট করুন, রিস্টার্ট করলে আমার এরকম হয়, বেশি প্রেশার নিতে পারে না। না প্রেশার না, এই ইপিএস ফাইলটাতেই ঝামেলা ছিল, এই জন্য এরকম হয়েছে। কতটুকু রিকভার করতে পারে দেখি। না, আছে আছে আছে। এখন জাস্ট ফন্ট নেমটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, পুরোটাই থাকে। ওই 1 মিনিট পর পর সেভ দেওয়া আছে তো, অটো সেভ আমার। তো এখানে দেখা যাচ্ছে যে ওইটুকুর মধ্যে যেটুকু সেভ করতে পারছে ওইটুকু আর কি আসছে। তো এখান থেকে আমরা পপিন্স নিয়ে নেব।
পপিন্স share নিলাম। ভাইয়া দেখতে ও পাচ্ছি না কিছু। আচ্ছা আচ্ছা দেখ গেছে দেখতে পাচ্ছেন আবার হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওকে ভাইয়া। পপিন্স ভাইয়া নিলাম এখান থেকে রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে তো না, ভুলে গেছেন আবার? না 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 রেকর্ডিং হচ্ছে ওবিএস চলতেছে সমস্যা নেই যে ওকে তো এখান থেকে ফন্ট সাইজটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে 5 দিলাম 5 না দিয়ে 5.5 দিই তাহলে একটু বড় লাগবে সমস্যা নাই ওকে এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই আপনারা যদি এটাকে আবার ওই যে এক্সপ্যান্ড করে অ্যালাইন করেন তখন অটোমেটিক টুলটা কাজ করবে আর না হলে টেক্সট লেয়ারটা এই যে দেখেন যে পর্যন্ত বাউন্ডিং বক্সটা দেখা যাচ্ছে এই পর্যন্ত ইলাস্ট্রেটর টেক্সটের লেয়ারটা ধরে নেয় এই জন্যে অ্যালাইনমেন্টটা ঠিক হয় না তো এখান থেকে এটাকে আরেকটু নিচে নামায় অ্যালাইনমেন্ট ডান এবার আমরা জাস্ট কিউআর কোডটা নিয়ে আসি আবার এটাকে ডাউনলোড করে নিই আচ্ছা এটাকে অন্য একটা ডকুমেন্টে ওপেন করলাম আগে তারপরে আনগ্রুপ করে নিই আনগ্রুপ করে নিয়ে যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করবো আগে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট লেয়ারটা আছে এটাকে আমি আর্টবোর্ডের বাইরে নিয়ে যাই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের এই সাদা কালারের লেয়ারটাকে সিলেক্ট করলাম দিয়ে শিফট চেপে পুরোটাকে সিলেক্ট করলাম তাহলে দেখেন সাদার মধ্যে যা ছিল এটা সিলেক্ট হয়ে গেছে ওই সাদাটা ডিসিলেক্ট হয়ে গেছে তো এটাকে এভাবে নিয়ে এসে ইউনাইট করে দিলাম সবগুলো লেয়ার বুঝলাম না, ইউনাইটেড আবার হয়ে গেল একটু বলবেন, বুঝলাম না। হ্যাঁ এটাকে দুইটা লেয়ার আছে দুইটা আলাদা আলাদা লেয়ার এটা বুঝছেন তো দুইটা আলাদা আলাদা অবজেক্ট এখান থেকে আমি যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি এবার শিফট চেপে এভাবে এটাকে সিলেক্ট করতে যাই দুইটাকে একসাথে তাহলে যেটা সিলেক্টেড ছিল ওইটা ডিসিলেক্ট হয়ে যাবে যেটা সিলেক্টেড ছিল না ওইটা সিলেক্ট হয়ে যাবে বুঝছেন এবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে মানে সাদা লেয়ারটা সিলেক্টেড আছে এটাকে যদি আমি শিফট চেপে আবার সিলেক্ট করতে যাই সবগুলোকে তাহলে দেখেন যেটা সিলেক্টেড ছিল ওইটা ডিসিলেক্ট হয়ে গেছে বুঝতে পারছি। বোঝা গেছে না জি ভাইয়া। এটা নিজে নিজে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এখান থেকে আমি এটাকে কপি করে নিই এবার কন্ট্রোল সি চেপে পুরোটাকে কপি করে নিলাম এখানে পেস্ট করলাম কপি এই জায়গাতে পেস্ট কই আমার অবজেক্ট পেস্ট করে এখানে নিয়ে আসলাম এরপর আমরা এই সেফ এরিয়ার মধ্যেই এই কিউআর কোডটাকে প্লেস করব শিফট চেপে এভাবে পেস্ট করলাম আচ্ছা আরেকটা কাজ করতে পারি এখান থেকে উপরের একটু জায়গাটা বাড়ানোর জন্য সবগুলোকে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম এই সেফ এরিয়ার বরাবর তো এখান থেকে আমরা একটা এই কিউআর কোডটাকে একটু স্পেস দিতে পারবো এখন এই কিউআর কোডটাকে এইভাবে স্পেস দিতে পারবো এখানে খেয়াল করেন আমরা একটা অ্যালাইনমেন্ট চোখের আন্দাজে নিয়ে নিলাম এই টেক্সট বরাবর আমরা কিউআর কোডটাকে অ্যালাইন করে দিচ্ছি তো এখান থেকে আমরা এই টেক্সটের যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা এটাকে একটু চেঞ্জ করে দেব কিউআর কোডটাকে হোয়াইট করে দেব কিউআর কোডটা একটু ছোট করে দিতে পারি ডান আমাদের বিজনেস কার্ড ডিজাইন ডান এখান থেকে আমরা এক্সট্রা যেই গাইডলাইনগুলো আছে এগুলোকে ডিলিট করে দেবো
সেভ করে নিই। এখানে রিকভারি আছে, তো মানে ওই যে একবার হ্যাং হয়ে গেল, ওই জন্য রিকভার নামটা চলে আসছে। তো এটাকে রিকভারটাকে বাদ দিয়ে দিই, সেভ করে নিই। এখানে আমরা একটা টেস্টিং আর্টবোর্ড নিয়েছিলাম, এই আর্টবোর্ডটাকে ডিলিট করে দিলাম। ব্যাক স্পেস শেপে আর্টবোর্ড টুল দিয়ে যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে সিলেক্ট হয়ে ব্যাক স্পেস শেপে ডিলিট হয়ে যাবে। আমরা এই রেফারেন্স কার্ডটাও ডিলিট করে দিলাম। এখান থেকে আমাদের এক্সট্রা যা যা কিছু আছে সব ডিলিট করে দিলাম। এখান থেকে জাস্ট আইকনগুলো রাখবো ভবিষ্যতে ইউজ করার জন্য। তো আমরা একটা ফাইলে এভাবে অনেকগুলো কার্ড বানিয়ে নিতে পারি। যেমন এখান থেকে আমরা আরও আর্টবোর্ড নিতে চাইলে এখান থেকে জাস্ট আর্টবোর্ডগুলো কপি করে নিয়ে এসে নতুন নতুন আর্টবোর্ড বানিয়ে নিতে পারবো। এই আর্টবোর্ডগুলো এভাবে কপি করে নিয়ে এসে শিফট চেপে অল্টার চেপে নিচে টান টান দিলাম আর কি। ওখানে ওই যে লকড লেয়ার ছিল, তো ওই লকড লেয়ারগুলো আসলো না, লক করে রাখা যাবে না যখন আমরা আর্টবোর্ড থেকে কপি করে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা আর্টবোর্ড টুলটা নিয়ে আবার আনলক করে দিয়েছি সবগুলো লেয়ার। এখান থেকে জাস্ট কপি করে নিয়ে চলে আসলাম, সবগুলো চলে আসলো। এখন আমরা এখানে আরেকটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো ফ্রন্ট আর ব্যাক হিসেবে। তো এখান থেকে যখন আপনারা এক্সপোর্ট করতে যাবেন বা ধরে নিলাম যে এখানে আমরা বিজনেস কার্ড নিলাম, একটা বিজনেস কার্ড ফ্রন্ট এবং ব্যাক। তো এখান থেকে আমরা যখন সেভ করতে যাব, এক্সপোর্ট কন্ট্রোল শিফট করে এস চেপে, বা ওয়েব সেভ একই জিনিস? বুঝি না, আবার বলেন। এক্সপোর্ট ভাবে যে সেভ করি বা ওয়েব সেভ করা একই জিনিস? না, সব জায়গায় আপনি সব ফরম্যাট পাবেন না। এক্সপোর্টে আপনি এক ধরনের ফরম্যাটগুলো পাবেন, আবার সেভ অ্যাজ এ এক ধরনের ফরম্যাট পাবেন। আপনার যেভাবে যে ফরম্যাট লাগে সেই ফরম্যাটটা ওইখানে গিয়ে আপনাকে নিয়ে আসতে হবে। এটা এখন বুঝি আপনি নাই। সেভ অ্যাজ এ এক্সপোর্টে গেলে আমরা জেপিজি বা পিএইচডি পাবো, কিন্তু আবার ওয়েব সেভ করা যায় না? কন্ট্রোল অল্টার শিফট এস, আপনার ইচ্ছা হলে আপনি করবেন, সমস্যা কি? মানে এই দুটার ভিতর পার্থক্যটা কি? কোনো পার্থক্য নাই। আপনি ওয়েবে আপনি পিএনজি বা জেপিজি পাচ্ছেন। আপনাকে তো ওটাই তো বললাম যে আপনার যেই ফরম্যাট লাগবে সেই ফরম্যাট কোথায় আছে ওইটা ওইখানে গিয়ে ওটাকে নিতে হবে, ঠিক আছে? এখন আমার যদি জেপিজি লাগে, তো আমি এখানে ওয়েব কন্ট্রোল শিফট এস চেপে এখানে জেপিজি সিলেক্ট করলাম, ম্যাক্সিমাম সিলেক্ট করলাম, প্রোগ্রেসিভ সিলেক্ট করলাম, দিয়ে সেভ করে নিলাম। কিন্তু এখানে দেখেন এটা ছোট হয়ে আছে, কারণ আমাদের এটা অনেক ছোট ফাইল না। তো এটাকে এখানে যদি আপনি বড় হিসেবে এটাকে যদি আমি এভাবেই সেভ করে নিই জেপিজি ফাইল হিসেবে বা পিএনজি ফাইল হিসেবে, তো কাহিনিটা কি হচ্ছে একটু দেখাই দিই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। যে পুচকা একটা ফাইল সেভ হয়েছে। তো এখানে আপনি ওয়েবে হিসেবে সেভ করতে চাইলে আপনাকে করতে হবে কি, এখানে পার্সেন্টেজটা বাড়িয়ে নিতে হবে, উইডথ এবং হাইটটা বাড়িয়ে নিতে হবে। এখানে আমি যদি 3000 দিয়ে দিই, তাহলে এখন আমাদের যেটা ওয়েবের জন্য আমরা সেভ করব পিএনজি বা জেপিজি যেটাই বলেন, সেভ করলে এখন আমাদের যেই ইমেজটা সেভ হলো এটা অনেক বড় ইমেজ বা হাই রেজুলেশনে সেভ হবে। তো জেপিজি ইমেজ হিসেবে আমাদের জেপিজি ইমেজগুলো প্রিন্টের জন্য ইউজ করা হয় না, প্রিন্টিংয়ের জন্য আমাদের ইউজ করব এখান থেকে কন্ট্রোল শিফট এস চেপে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজে গিয়ে পিডিএফ না হলে ইপিএস, ইপিএস ফাইলই ম্যাক্সিমাম টাইম আপনার কাছে ক্লায়েন্ট চাবে। তো এখান থেকে আমি ইপিএস ফরম্যাটটা সিলেক্ট করলে নিচে দেখেন আরেকটা অপশন আছে ইউজ আর্টবোর্ডস। এখান থেকে আমি যদি একটা ইপিএস ফাইল সেভ করি, ধরে নেন যে আমি ডেস্কটপে ইপিএস ফাইলটা সেভ করলাম, তো আমার ডেস্কটপে যে এখন একটা ইপিএস ফাইল হিসেবে সেভ হলো। এই ইপিএস ফাইলটা এখন যদি আমি ওপেন করি, তাহলে দেখেন দুইটা মানে দুইটা আর্টবোর্ডই একসাথে আছে। তো ক্লায়েন্ট চাবে আপনার কাছে যে আর্টবোর্ডগুলো যাতে আমার আলাদা আলাদা ফাইলে থাকে। তো সেটা করার জন্য আপনাকে করতে হবে কি, এখান থেকে কন্ট্রোল শিফট এস, ইপিএস ফরম্যাট, ইউজ আর্টবোর্ডস, এটাতে ক্লিক করে দিতে হবে, দিয়ে অল। আপনার এখন তো আর্টবোর্ড দুইটাই আছে, তাহলে অল করে দিলে এই দুইটা আর্টবোর্ড দুইটা ফাইলে সেভ হবে। সেভ করে নিলাম, ওকে করে দিলাম। এখান থেকে আগে যে একটা ইপিএস ফরম্যাট সেভ করছিলাম ওই জন্য ওটা রিপ্লেস করতে বললো, তো রিপ্লেস হয়ে গেছে। এখন আমি দেখি এখানে দেখেন দুইটা ফাইল চলে আসছে, একটা ফাইল হচ্ছে ফ্রন্ট, এখানে একটা আর্টবোর্ড চলে আসছে, আর একটা ফাইল হচ্ছে ব্যাক, এখানে একটা আর্টবোর্ড আসছে। তো আর্টবোর্ডগুলোকে এভাবে আলাদা আলাদা করে নেওয়া যায় একটা একটা ফাইল থেকে।
ইপিএস একটা ফাইল ইপিএস ফরম্যাটেও আমরা দুইটা আর্টবোর্ড রাখতে পারি এভাবে, আবার এআই ফাইলেও দুইটা আর্টবোর্ড বা ম্যাক্সিমাম মাল্টিপল আর্টবোর্ড রাখতে পারি আমরা। কিন্তু এখন আমরা যদি এখান থেকে অরিজিনাল ফাইলটা ওপেন করি, ফাইলটা ওপেন করার পর কন্ট্রোল শিফট এস চাপি, পিডিএফ ফাইল নেই এবং ইউজ আর্টবোর্ডসে ক্লিক করা থাকবে অবশ্যই। তো এখান থেকে অল করলে কি হয় দেখেন, সেভ করি, সেভ পিডিএফ করলাম, আর্টবোর্ড সিলেক্ট করা থাকা অবস্থাতেও একটা ফাইল আসলো, এই একটা ফাইলের মধ্যেই পিডিএফটা থেকে গেছে। আমি যদি এখানে ওপেন করি ব্রাউজারে, তো এখানে দেখেন দুইটা আর্টবোর্ড ছিল, উপরে নিচে আর্টবোর্ডগুলো থেকে গেছে। তো পিডিএফ ফাইল হিসেবে দুইটা পেজ হিসেবে চলে আসছে, এটা পিডিএফ ফাইলের এখানে দুইটা পেজ হিসেবে পিডিএফ ফাইলটা চলে আসছে। এখান থেকে যদি আমরা আলাদা আলাদা পিডিএফ বানাতে চাই দুইটা আর্টবোর্ডের জন্য, তো করতে হবে কি, এই যে ইপিএস ফাইলগুলো বানালাম দুইটা আলাদা আলাদা, এই দুইটাকে ওপেন করতে হবে, এই দুইটাকে ওপেন করতে হবে, তারপরে দুইটা থেকে আলাদাভাবে পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে। এখান থেকে পিডিএফ বানালাম, ফ্রন্টের জন্য একটা, সেভ পিডিএফ, ব্যাকের জন্য একটা, সেভ পিডিএফ। এখন আপনারা যদি চান যে আমরা এখান থেকে আরও ফাইল বানাবো, তাহলে কি করতে হবে, এখান থেকে ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাজ, এরপর দেখেন এখানে অনেক ধরনের ফাইল ফরম্যাট আছে। এখান থেকে আমরা জেপিজি নিব, পিএনজি নিব, পিএসডি নিব। তো এখান থেকে আমরা জেপিজিটা নিয়ে নিয়ে আগে ইউজ আর্টবোর্ডসে ক্লিক করি, তাহলে দুইটা আর্টবোর্ডে যা যা আছে সবগুলো আমাদের জেপিজি হিসেবে সেভ হবে এক্সপোর্টে গিয়ে। তো এইখান থেকে জেপিজি সিলেক্ট করলাম, ইউজ আউটবোর্ড সিলেক্ট করলাম, এবার এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখেন কালার মোড 8GB রাখা আছে, 8GB রাখবো। এখান থেকে আপনারা আর কিছু চেঞ্জ করার দরকার নাই আপাতত। এখান থেকে যদি রেজুলেশন হাই না থাকে এখানে 300 করে দিবেন পিপিআই, আর এটা প্রোগ্রেসিভ করে দিবেন। আর এখানে কালার মোড 8GB, কোয়ালিটি 10। ওকে, এখন আমরা ওই লোকেশনে গিয়ে দেখি কি হচ্ছে। এখান থেকে আমরা বিজনেস কার্ডে যাই, বিজনেস কার্ডে গিয়ে যদি দেখি ভিউ লার্জ আইকন করে দিই, তাহলে দেখেন এখানে দুইটা জেপিজি ইমেজ চলে আসছে এবং হাই রেজুলেশনে আসছে। আমরা যে ওয়েবের জন্য সেভ করতেছিলাম ওইটাতে আলাদাভাবে আমাদেরকে সাইজটা ঠিক করে দিতে হচ্ছিল, উইথ এবং হাইট, কত পিক্সেল বাই কত পিক্সেল। তো এখান থেকে আমরা হাই রেজুলেশন এটা পেয়ে গেলাম জেপিজি ইমেজ। এরপরে কি করব, এখান থেকে আবার এক্সপোর্টে যাব। তো আমার শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল ডটে, এক্সপোর্ট চলে আসবে, এক্সপোর্ট অপশনটা। এখান থেকে আমরা আবার ফটোশপ পিএইচডি ফাইলটা বানাবো, ইউজ আর্টবোর্ডস করব, মানে দুইটা আর্টবোর্ডের জন্য আলাদা আলাদা দুইটা ফাইল হবে। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম, আমার এখানে দেখেন রেজুলেশন মিডিয়াম দেওয়া আছে, আমরা হাই দিয়ে দিলাম। আর রাইট লেয়ার্স, প্রিজার্ভ টেক্সট এডিটিবিলিটি, ম্যাক্সিমাম এডিটিবিলিটি, তো এই অপশনগুলো আমরা সিলেক্ট করে দিব যদি চেক করা না থাকে। তাহলে আমাদের যেই টেক্সট আমরা এখানে নিয়েছি বা কালার নিয়েছি সবগুলো শেপ টেপ এগুলো সব এডিট করতে পারবো ফটোশপে। ফ্ল্যাট ইমেজ করে দিলে ওই জেপিজি ইমেজ হিসেবে থাকবে, এটা আর এডিটেবল থাকবে না। এখান থেকে রাইট লেয়ার্স করব, কালার মোড 8GB দিব, ওকে করব। তো এখানে দেখেন এখানে দুইটা ফটোশপ ফাইল চলে আসছে ফ্রন্ট এবং ব্যাকের জন্য। ওকে, আরেকটা কাজ করব আমরা এখান থেকে, যদি ক্লায়েন্ট চাই আমাকে পিএনজি ফাইল দাও, তাহলে কি করতে হবে, আবার এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে পিএনজি সিলেক্ট করব, ইউজ আর্টবোর্ডস, এক্সপোর্ট। এখান থেকে স্ক্রিন না, আমার হাই ডিপিআই নিব, রেজুলেশনটা 300 করে দিলাম, দিয়ে ওকে করলাম। দেখেন এখানে আমাদের পিএনজি চলে আসছে, জেপিজি চলে আসছে, পিডিএফ পাইলাম, পিএইচডি পাইলাম, এআই ফাইল তো আছেই, ইপিএস ফাইল তো পাইলাম। তো এখান থেকে সবগুলোকে একটা আর একটা ফোল্ডার বানাই, মেইন ফাইলস। এখান থেকে সবগুলো ফাইল নেই, ইপিএস, ইপিএস, পিডিএফ, পিডিএফ, জেপিজি, জেপিজি, পিএনজি, পিএনজি,
পিএইচডি পিএইচডি সবগুলো ফাইল নিলাম, এআই ফাইলটাও নিয়ে নিলাম, দিয়ে এটাকে কাট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। মেন ফাইলসে কাজ ডান। এরপর আমরা কি করব, আপনারা যদি চান তো এটাকে মকআপে বসাতে পারেন, আর যদি না চান তাহলে এভাবে দিয়ে দিতে পারেন। মকআপে বসাতে চাইলে ভালো হয় আর কি, ক্লায়েন্ট ভালোভাবে বুঝতে পারে যে প্রিন্ট করলে কেমন হবে। তো আমরা একটা মকআপ নিয়ে আসি এখান থেকে। এই মকআপে আমরা এখন ফাইলগুলো বসাবো, জেপিজি ইমেজগুলো নিয়ে এসে এখানে বসাবো। জেপিজি বিজনেস কার্ড 2, জেপিজি বিজনেস কার্ড 1, জেপিজি এটা নিয়ে এসে ফ্রন্টটা দিলাম এখানে। অনেক ছোট হয়ে আসছে, তো এটাকে স্কেল করে নিব এভাবে। ফটোশপে স্কেল করার সময় কিন্তু শিফট চাপা যাবে না, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা ব্যাকটা নিলাম, একটুখানি বেশি বাড়াই দিছি কিন্তু দেখছেন, বাইরে আছে কিন্তু এই এরিয়াটা হচ্ছে ব্লিড এরিয়া। এটা একটা চোখের আন্দাজে ব্লিড এরিয়াটা নিয়ে অ্যাকচুয়াল যে বিজনেস কার্ডটা হবে ওইটা দিয়ে দিলাম এর উপরে, দিয়ে সেভ করলাম, মকআপ সেভ করলাম। এখানে আমাদের কার্ডটা চলে আসছে, এটাকে সেভ করে নিলাম। আমাদের বিজনেস কার্ডের মধ্যে আরেকটা নতুন ফোল্ডার বানাই, মকআপ। ডান, এখানে আমাদের ফাইল চলে আসছে। ডান, মকআপ টকআপ সব ডান। এখন আপনাদের কোশ্চেন কি কি আসতে করতে পারেন। সেম বিজনেস কার্ড এখন বানাতে শুরু করেন। আসেন না গেছেন সবাই? আমারটা আনইনস্টল করে ইনস্টল করছিলাম, তো 1 মিনিট পর পর সেভ হবে, এই অপশনটা যেন কোথায় একটু দেখাই দিন তো। এখানে দেখাচ্ছি, দাঁড়ান। প্রেফারেন্স, পারফরমেন্সে আছে মেবি, আচ্ছা ফাইল হ্যান্ডলিং এখানে যাই দেখি। এই যে অটো সেভ আছে না, অলওয়েজ সেভ, এখান থেকে 10 মিনিট করা আছে। অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশন এভরি 5 মিনিটস করে দেন তাহলেই হবে। ঠিক আছে না? হ্যাঁ ভাইয়া। ওকে, এটা ফটোশপে দেখালাম, সরি। আচ্ছা, এখান থেকে যাতে যায়, প্রেফারেন্সে যাই, ফাইল হ্যান্ডলিং, অটোমেটিক্যালি সেভ রিকভারি ডেটা, এখান থেকে 1 মিনিট করে দিলাম। আর নাম্বার অফ রিসেন্ট ফাইলস ডিসপ্লে 30 করে দিলাম। আমারও এটা নতুনই ইনস্টলেশন করা হয়েছিল, 30 করে দিলাম। আর আনডু কাউন্টস এটা 200 করে দিলাম। ওকে, এই তো। এখান থেকে কনস্ট্রাকশন গাইডস, এটা 30 ডিগ্রিতে একটা আসবে, একটা আসবে 180 ডিগ্রি, একটা আসবে 60 ডিগ্রি। ওকে, আর এটা স্ন্যাপিং টলারেন্স 1 পয়েন্ট। আর ইউনিট টাইপটা হবে এটা লিডিং হবে 1 পয়েন্ট, ট্র্যাকিং ঠিক আছে, বেজলাইন শিফট হবে 1 পয়েন্ট। আর নাম্বার অফ রিসেন্ট ফন্টস 15 দিলাম, সো জাপানিজ ফন্টস ইন ইংলিশ।
ওকে, ডান। টলারেন্সটা 1 পিক্সেল করে দিলাম। এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টস ম্যাক্সিমাম সাইজ দেখাবে। হ্যান্ডেল স্টাইল এটা দিলাম। শো হ্যান্ডেলস when multiple anchors are selected এটাও দিলাম। আর কি কি ঠিক করা যাবে এখান থেকে? স্ন্যাপ টু পয়েন্ট 1 পিক্সেল। জেনারেল আপাতত আর কিছু নেই। ডান। ওকে, ঠিক আছে, এটা শুরু করেন। ডান, এখন কাজ করা। আমি ইলাস্ট্রেটর স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছি। ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট আমি ডাউনলোড করে দিলাম। এটাকে ফাইলটাকে আপনাদের ওই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে হবে। ভাইয়া হ্যাঁ বলেন। পরে ভিডিও দেখে দেখে করবানে, তাহলে বেটার হবে। এখন হ্যাঁ, যা শিখেন প্র্যাকটিস আপনি না করলে হবে না তো। প্র্যাকটিস বাসা বসে করে আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিবানে। কি করেন? হ্যাঁ, সেটাই ভালো হবে ভাইয়া। কারণ ভিডিও দেখে দেখে অনেক কিছুই মিসিং হয়ে যাবে, তো ভিডিও দেখে আরো রিকভারি করা যাবে। ওকে, ঠিক আছে। ভাই আর একটা যে বিজনেস কার্ড দেখাবেন বলছিলেন ওইটা দেখালে ভালো হতো। আচ্ছা, আরেকটা দেখাই তাহলে। কোনটা দেখবেন? ওই যে আপনি বললেন ও একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা আমরা অ্যাসাইনমেন্ট কালকে জমা দিয়ে দিব নাই। ওকে, আচ্ছা, ওইটাতে প্রথমে ফটোশপে যেতে হবে। ক্রিয়েট নিউ, এটা দিই, সমস্যা নাই। অ্যাসপেক্ট রেশিওটা ঠিক রাখি। এখান থেকে ইঞ্চ নেই 3.75। আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বানাবো, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা ফটোশপ থেকে নিয়ে নিব। 2.25, 300 RGB। ডান। এখানে আমরা নিব হচ্ছে এখন একটা গ্রেডিয়েন্ট লেয়ার নিব। গ্রেডিয়েন্টটা নিব হচ্ছে বেসিক গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা নিয়ে নিই এখান থেকে 180। এরপর এটাকে রাস্টারাইজ করে নেব। কন্ট্রোল ই চেপে রাস্টারাইজ করে নিলাম, একদম মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পর এটাকে আনলক করে দিলাম। এরপর যাব ফিল্টারে। কিভাবে কি করলেন একটু বলতেন? আসলে বুঝতে পারলাম না। রেকর্ড দেখে নেবেন, আপনারা তো রেকর্ড দেখে করবেন বলে। না, মানে বললেনই তো না, তো রেকর্ড দেখলেই বুঝবো কিভাবে কি চাচ্ছেন। না না, বলছি তো, শুনেন নাই তাহলে। এখান থেকে কন্ট্রোল ই চাপলাম, তাহলে মার্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। গ্রেডিয়েন্টটা বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। এরপরে আনলক করবো, লেয়ারটাকে আনলক করে দিলাম। ফিল্টারে গেলাম, লিকুইফাইতে যাব। লিকুইফাই, এখানে দেখেন আলাদা একটা উইন্ডো ওপেন হয়েছে লিকুইফাই আসার পর। এখন আমরা এটাকে এভাবে লিকুইফাই করবো টান দিয়ে দিয়ে। এভাবে ইচ্ছা মতো লিকুইফাই টান দিয়ে দিয়ে, বুঝছেন? পরে এটাকে আমরা কি করব বলেন তো? ভেক্টর করার জন্য কালার কি করতে হবে? ইপিএস এ নিয়ে এই যে ইমেজ বলে ওটাকে, কি ইমেজ? ইমেজ ট্রেস করে মনে হয় হবে। স্ট্রেস।
এটাকে ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে টান দেন এইভাবে। এমনি এমনি টান দিয়ে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বানাতে চেষ্টা করি, দেখি কি হয়। মনে হচ্ছে যেন সিল্কের কাপড়, তাই না? জি ভাইয়া। ওকে, আপাতত থেকে যাক এটুকুই। একটু ব্ল্যাক মনে হচ্ছে বেশি এখানে, আরেকবার লিকুইফাই করি। এখানে ব্ল্যাক গুলা বেশি হয়ে গেছে, ব্ল্যাক টান দিয়ে দিলে। এই জায়গাতে একটু ট্রান্সপারেন্ট থেকে গেছে, আবার করি। আপনাদের যাদের আগের জেনারেশনের পিসি ফেটে যাবে কিন্তু পুরো। ওকে, এবার আমরা এটাকে জেপিজি হিসেবে সেভ করে নিই। একটু বড় রেজুলেশনে করি, 4000। পিএনজি সেভ হচ্ছে আমার। সেভ, ডান। এখন আমরা এটাকে, এই ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি। এবার হাই ফিডেলিটি ফটো ট্রেস করবো, এখন ইমেজটাকে ট্রেস করবো। ওয়ার্নিং দিচ্ছে যে আপনার তো পিসি এরকম। ওকে করলে কি হয় দেখি, যে শুরু হয়েছে ইমেজ ক্লাস্টারিং। আমাদের তো মনে হয় হবে না ভাইয়া। হবে হবে, সময় লাগবে একটু। কোরাই 3 থার্ড জেনারেশন। সময় লাগবে একটু, দেখা যাচ্ছে যে ভাইয়া, হ্যাঁ, আমারটা তো ল্যাপটপ করাইছি 8 জেনারেশন, র্যাম 8 জিবি, ওটাতে কেমন লাগতে পারে? সমস্যা নাই, হয়ে যাবে, অত টেনশন নাই। এখন কি করব, হাই ফিডেলিটি ফটো করছি, এবার এক্সপ্যান্ড করে দেবো, দেখি এক্সপ্যান্ড করলে কি হয়। দেখেন এখানে সব আলাদা 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 শেপ হয়ে গেছে, এই যে। তো এটাকে হাই ফিডেলিটি না করে আমরা কি করতে পারি, এই ইমেজটাকে আমি এখন যদি আনডু করতে যাই আবার কিন্তু মানে লোড নিবে। এটাকে আমি কেটে দিই, এটাকে লো ফিডেলিটি ফটো করে দেখি কি অবস্থা হয়। ইমেজ ট্রেস থেকে লো ফিডেলিটি করে দিই, টাইম একটু কম লাগবে, প্লাস এটাতে অবজেক্টগুলো ভালোভাবে বোঝা যাবে। এবার এক্সপ্যান্ড করি, এটাই ভালো হয়েছে। এখন আমরা কি করবো বলেন তো, এটাতে কালার ফিল করব কি দিয়ে, স্ক্রিপ্ট দিয়ে। তো আমরা একটা নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি, পেন্টিং। ওই পেন্টিং, পেন্টিং থেকে কালার নিব, এই কালারটা ভালোই লাগতেছে।
পেন্টিং এখান থেকে নেওয়া যায়। পেন্টিংকে এখন আমরা ট্রেস করব 16 কালার্স। কালার বাড়াবো, অ্যাডভান্স 30টা কালার দিলাম। এখন এক্সপান্ড, নতুন একটা কালার গ্রুপ। ওকে, সবগুলো কালার পেয়ে গেছি। এটাকে সিলেক্ট করব, তারপরে নতুন কালার গ্রুপটাকে সিলেক্ট করব, ফাইল, স্ক্রিপ্ট, র্যান্ডামাস। আমাদের ডায়লগ বক্স আসলো, ফিল চয়েস। বহুত অবজেক্ট হয়ে গেছে এখানে, এই জন্য কালার ফিল করতে টাইম নিচ্ছে। ওকে, দেখছেন? এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো। বাকি সবই একই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এখানে থেকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আমি এটাকে আরেকটা নিয়ে আসি। আর্টবোর্ডগুলোকে কপি করে নিয়ে আসি। জাস্ট এটা পিছনে দিয়ে দিব। এই উপরের লেয়ারগুলোকে হাইড করে দিই, অথবা এটাকে পিছনে দিয়ে দিই, তাহলে হবে। যেহেতু আমরা বিজনেস কার্ডের সাইজেই নিয়েছিলাম, অ্যাসপেক্ট রেশিও আমাদের ঠিক আছে, তো এটাকে আমরা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করে দিলাম। তারপরে পিছনে যে এই লেয়ারটা, এটাকে এটাকে কিভাবে আপনার সিলেক্ট করবেন কিভাবে? উপরে তো একটা সাদা কালারের ট্রান্সপারেন্ট লেয়ার নেওয়া আছে, তো এই লেয়ারটাকে হাইড করে দিই, Ctrl+3 চাপলে ওই লেয়ারটা হাইড হয়ে যাবে। তারপরে এটাকে পিছনের লেয়ারটা চলে আসলো, এটাকে ধরে ব্যাক স্পেস চাপলে ডিলিট হয়ে যাবে। তো এটাকে আমি কপি করে পিছনে নিয়ে গেলাম, এটাকে স্কেল করি, সবগুলোকে হাইড করে দিই আগে, তারপরে ওটাকে ঠিক করে আমরা বাকিগুলোকে নিয়ে আসবো। Ctrl+3 চেপে হাইড করে দিলাম, এই লেয়ারটাকে এখানে প্লেস করে দিলাম। এটাকে স্কেল করে জায়গা মতো বসাই দিলাম। জুম করে দেখবেন যে ঠিক মতো বসছে কিনা। একটুখানি এদিক ওদিক হয়েছে, তারপরে এটাকে ঠিক মতো বসাই দিলাম। ডান। এবার যে লেয়ারগুলো আমরা হাইড করছি, এই লেয়ারগুলো আনতে হলে আমাদেরকে Ctrl+Alt+3 চাপতে হবে। Ctrl+3 তে হচ্ছে হাইড, Ctrl+Alt+3 তে হচ্ছে আনহাইড। এই লেয়ারটার উপরে সাদা লেয়ারটার ওপাসিটি একটু কমাই দিই।
কন্ট্রোল অল্টার চাপলাম, যেগুলো হাইড করছিলাম ওগুলো চলে আসলো। এখন এটার কালারগুলো চেঞ্জ করে দিয়ে এখান থেকে যে কোনো একটা কালার নেই। কালারগুলো ম্যাচ করে দিলেই হয়ে যাবে। ডান। এখন এইটাকে আপনারা আরও স্মুথলি করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করার সময় আরও কাজ করা যেতে পারে ফটোশপে। আমরা যদি আর একটু ট্রাই করি ভালোভাবে, একটু ব্রাশটাকে বড় সাইজ দিয়ে দেখি কি হয়। লিকুইফাই, বড় সাইজে ব্রাশ নিলাম। এইভাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে ঠিক করে নিতে পারেন ফটোশপ থেকে। তারপরে তখন আপনারা এটাকে এক্সপ্যান্ড করেন বা ট্রেস করার সময় বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। তো এইটাকে আরও সুন্দর লাগবে দেখতে যদি আমরা একটু বড় সাইজ করি। এটাকে আমরা সেভ করে নিই 3000। এই ফাইলটা নিয়ে যাই ইলাস্ট্রেটরে। এখন এটাকে এমবেড করলাম লো ফিডেলিটি ফটো। এরপরে এটাকে এক্সপান্ড। এরপর আমি যদি এটাকে ফিল করি তাহলে এটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। আমি দেখাচ্ছি। কালারটা এখানে ফিল করি, সবগুলো কালার নিলাম। স্ক্রিপ্ট র্যান্ডামাস ফিল সোচেস, এটা আরো সুন্দর লাগবে দেখতে। এখানে আর একটু কাজ করতে পারেন, এই শেপগুলো অবজেক্টে গিয়ে পাতে যাবেন, সিম্পলিফাই করে দিতে পারেন। ওকে, এভাবে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন। বোঝা গেছে না? জি ভাইয়া। ওকে, আপনাদেরকে বাড়ির কাজ দিয়ে দাঁড়ান। কালকের ভিডিওটা কি দিছিলেন? কালকে ভিডিও আপলোড করা হয়েছে, লিঙ্ক দেওয়া হয়নি আপনাদের না? আচ্ছা দিচ্ছি আমি একটু পরে। ও আচ্ছা। ভাই লিঙ্ক দেওয়া হয়নি তবুও যে আমি ইউটিউবে পাইছি।
ইউটিউবে ওই যে ইউটিউবে আপলোড দেওয়া আছে তো ওই জন্য পাইছো তুমি। সাবস্ক্রাইব করা আছে তো আমাদের চ্যানেলটাই, তাই। হুম। এখান থেকে 12টা বিজনেস কার্ড আমি ইয়াতে আপলোড দিলাম ফেসবুকে, গ্রুপে? গ্রুপে দিলাম। হ্যাঁ, এই 12টা বিজনেস কার্ড আপনাদের হোমওয়ার্ক। আর দিব? পুরো সপ্তাহ না টাইম পাচ্ছেন কিন্তু। না ভাই, আর ওই যে লোগো আছে না 15টা, হ্যাঁ 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 হ্যাঁ, 25টা, অনেক এটা অনেক কমপ্লিট ভাইয়া। কিন্তু করতেই হবে। আপনারা কিন্তু স্পেশাল ব্যাচের লোক আমার, ঠিক আছে? 4 জন আছেন, 4 জনেই যাতে মার্কেট থেকে ইনকাম করতে পারেন এভাবে প্র্যাকটিস করেন আপনারা। আপনি 12টা দিচ্ছেন? 12টা দিলাম, হ্যাঁ। অনেক বাবা। বোঝা গেল কথা? তাহলে প্র্যাকটিস করা শুরু করেন। আজকে তাহলে শেষ করে দিব এখানে। ওকে ভাইয়া, এই দুইটা লিংকে একসাথে দিয়ে দিয়েন গ্রুপে। আচ্ছা, আমি দিচ্ছি, আপলোড দিয়ে দিই, 2টা ভিডিও আপলোড দিয়ে দিই। আর হোমওয়ার্কের যে কার্ডগুলো দিলাম এগুলো শেষ করবেন। আর কালকে তো ওই যে লোগো দিছি 5টা করে সবগুলো টপিকে লোগো বানাবেন, ঠিক আছে? নেক্সট সপ্তাহের আগেই আছে নাকি নেক্সট জমা উইকে দিবেন? আগে, ক্লাস শুরু হওয়ার আগে ওগুলো সাবমিট করে দিন, 4 জনেই। মিস করবেন না জি কিন্তু। ভাইয়া। ওকে, তাহলে শেষ করলাম। ভালো থাকেন সবাই। জি ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।